যে আনভেইলিং দ্য সিক্রেটস অফ রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো আপনারা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমরা রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট বা পারচেজিং ম্যানেজমেন্ট বলতে পারেন আপনারা। আমরা অনেক সময় আসলে সোর্সিং নামেও এটাকে আসলে পুরো অ্যাকশনটাকে আসলে অভিহিত করি, যদিও এগুলোর প্রত্যেকটারই আসলে আলাদা আলাদা মিনিং আছে বা আলাদা আলাদা আসলে অ্যাকশন আছে থিওরিটিক্যালি এবং ইন প্র্যাকটিস। তো আমরা আসলে মূলত আজকে প্রকুরমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। তো প্রকুরমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে গিয়ে আমরা আসলে সেশনটা এমন ভাবে আসলে সাজিয়েছি, আমরা আসলে প্রকুরমেন্টের খুব বেসিক কিছু বিষয় যেগুলো আসলে আমরা যদি কমপ্লায়েন্স হিসেবে বা ডিউ ডিলিজেন্স হিসেবে আমরা যদি মেনে চলি, তাহলে আমরা প্রকুরমেন্ট ম্যানেজমেন্টের যে অ্যাকশনটা আছে আমাদের পুরো বিজনেসের মধ্যে সেটা আসলে আমরা বুঝতে পারবো এবং সেটাকে আমরা খুবই আসলে আপনার সাকসেসফুলি আমরা ক্যারি আউট করতে পারবো। ঠিক আছে, তো আমাদের মূল বিষয়টি হচ্ছে এটা। তো দেখতে পাবো, ঠিক আছে? ওকে। আচ্ছা, আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট আমার একটা ছোট্ট আসলে রিকোয়েস্ট থাকবে। যারা যারা ধরেন যে একটু কমফোর্টেবল জায়গায় আছেন, আপনারা তো এক একজন এক এক জায়গা থেকে জয়েন করেছেন, যারা হয়তো একটু টেবিল চেয়ার আপনার সামনে রেখে আপনার বসেছেন, তাদের পক্ষে যদি সম্ভব হয় আপনারা যদি আপনাদের ভিডিওটা যদি একটু অন রাখেন, আপনারা অডিওটা আপনার মিউট থাকুক, ভিডিওটা যদি কেউ কেউ অন রাখতে পারেন, তাহলে আমার ইনস্ট্রাক্টর হিসেবে আসলে ক্লাসটা নিতে একটু সুবিধা হয় বা সেশনটা নিতে সুবিধা হয়। মানে একদমই যদি কারো আসলে চেহারা না দেখতে পাই, তাহলে সেটা একটু ঝামেলাপূর্ণ আর কি, ঠিক আছে? যদি কারো সেই আপনার লাক্সারিটা থাকে যে আপনার ব্যান্ডউইথ রিলেটেড কোনো সমস্যা নেই, আপনারা ভিডিওটা অন করতে পারবেন, তাহলে একটু দয়া করে করবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, সো বিফোর উই ডিপ ইন মানে ডিপ ড্রাইভিং করার আগে আমি আসলে আমার একটু পরিচয়টা দিতে চাই। আমার পরিচয়টা হচ্ছে আপনার, আমার নাম হচ্ছে সৈয়দ আব্দুল্লাহ তানজিম আল বাইজিদ। আমি এই মুহূর্তে কাজ করছি হচ্ছে ইউএস এমবেসি ঢাকায়, আপনারা যেটা পপুলারলি নোন অ্যাজ দি আমেরিকান এমবেসি। সেখানে আমি কাজ করছি অ্যাজ প্রকুরমেন্ট অ্যান্ড কন্ট্রাক্টিং ম্যানেজার। সো এখানে আমি প্রায় আপনার 9 বছর ধরে কাজ করছি। আই joined here as assistant procurement manager, then I was promoted to contracting specialist. Now I am working as procurement and contracting manager, leading the whole procurement and contracting section. um, আমার টোটাল এক্সপিরিয়েন্স মানে ইয়ার অফ এক্সপিরিয়েন্স হচ্ছে এই প্রকুরমেন্ট বা কন্ট্রাক্ট অথবা আমার পুরো কেরিয়ার জুড়ে সেটা হচ্ছে যে মোর দেন 15 ইয়ার্স, এবং আমার এই 15 বছর পুরোটাই হচ্ছে আমাদের সোর্সিং, প্রকুরমেন্ট বা লজিস্টিক্স এগুলোর উপরই আমি আসলে কাজ করেছি। সো আই ডিড নট অ্যাকচুয়ালি চেঞ্জ মাই ক্যারিয়ার পাথ। ওকে। সো আমার খুব স্টাডির কথা যদি বলি, আমি ইনিশিয়ালি আসলে আমি ইঞ্জিনিয়ার নই, এবং আমি আনফরচুনেটলি মানে সায়েন্স গ্রাজুয়েট থেকে পাশ করেছি বা আপনার বিজনেস গ্রাজুয়েট থেকে পাশ করেছি, বিজনেস গ্রাজুয়েট এরকমও নয়। আমার একটু ব্যাকগ্রাউন্ড একটু ডিফারেন্ট। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স করেছি, মাস্টার্স আপনার ইংলিশ ডিপার্টমেন্ট থেকে। সো আই এম বেসিক্যালি এ লিটারেচার গাই। বাট তারপরে আমি আমার পেশাগত প্রয়োজনে আমি একটা সেকেন্ড মাস্টার্স করেছি। আহ, সেটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। আপনারা জানেন ব্র্যাক ইউনিভার্সিটিতে আপনার একটা ফুল ফ্লেজ মাস্টার্স প্রোগ্রাম আছে প্রকুরমেন্ট এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপরে, সেটা হচ্ছে মাস্টার্স ইন প্রকুরমেন্ট এন্ড সাপ্লাই ম্যানেজমেন্ট, এমপিএসএম বলেন। সেটা আই পারসুড এবং আই গট ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল ফর মাই হাইয়েস্ট সিজিপিএ। তারপরে আমার কিছু সার্টিফিকেশন আছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের বিভিন্ন শাখার উপরে, যেমন একটা আছে সার্টিফাইড সাপ্লাই চেইন ম্যানেজার সিএসসিএম, আপনারা অনেকেই হয়তো নাম জানেন, আইসিএ ইউএসএ থেকে। দ্যাট আই ডিড ব্যাক ইন টু 2018। আমি আরেকটা আপনার আমাদের সার্টিফিকেশন আছে আইসিএ ইউএস এরই, সেটা হচ্ছে যে সার্টিফাইড প্রফেশনালস ইন লজিস্টিক্স ম্যানেজমেন্ট সিপিএলএম, সেটাও আমি আসলে করেছি ব্যাক ইন 2022। 2022-তে আমি আরেকটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছি, সেটা হচ্ছে যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইন্টারন্যাশনাল ট্রেড ম্যানেজমেন্ট, পিজিডিআইটিএম। আপনারা জানেন ডিসিসিআই ঢাকা চেম্বার অফ কমার্সের যে ইনস্টিটিউট আছে তারা এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইইউবি যৌথভাবে এই আসলে সার্টিফিকেটটা দিয়ে থাকে। এর পাশাপাশি আপনারা সিআইপিএস চার্টার্ড ইনস্টিটিউট অফ প্রকুরমেন্ট সাপ্লাইয়ের অনেকেই নিশ্চয়ই নাম শুনেছেন। এটা ইউকে বেসড একটা অ্যাক্রিডিটেশন বডি, তাদের আন্ডারে আমি ডিপ্লোমা ইন ইন প্রকুরমেন্ট এন্ড সাপ্লাই লেভেল 4 যেটাকে বলে সেটা আমি এখন পার্সু করছি, এটা আমার এখনো শেষ হয়নি, ঠিক আছে? তো এই হচ্ছে আমার মোটামুটি একটা কেরিয়ার পথ, বা আমি আসলে মানে আমার পড়াশোনা বা আমার আসলে এখন পর্যন্ত প্রকুরমেন্ট প্রফেশনাল হিসেবে আমার আসলে পথ চলার একটা ছোট একটা এক্সাম্পল বা একটা ছোট উদাহরণ আমি আপনাদেরকে দিলাম। বাট আপনাদের সাথে আমি যখন আসলে সেশনটা এখন শুরু করব, তখন হয়তো বিভিন্ন প্রশ্নের ফাঁকে ফাঁকে আরো কিছু হয়তো আপনাদের যদি জানার থাকে সেটা হয়তো আপনারা জেনে নেবেন, ঠিক আছে? তো আপনাদের যদি আমার এই কেরিয়ার পথ নিয়ে কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, অথবা আমরা আসলে সরাসরি চলে যাব আমাদের সেশনে। কারো কি কোনো প্রশ্ন আছে? জি না। ওকে, ঠিক আছে, আমরা তাহলে সামনে চলে যাব। ওকে। আমরা কম বেশি সবাই জানি প্রকুরমেন্ট কি করে।
প্রকুরমেন্ট কি করে? আমাদের খুব সহজ স্বাভাবিক একটা বিষয় হচ্ছে যে আমরা প্রকুরমেন্টে আমরা যারা কাজ করি আমরা আসলে কেনাকাটা করি, ঠিক আছে। এখন এইখানে একটা দেখেন, প্রকুরমেন্ট এমন একটা বিষয় যেটা সম্ভবত সবচেয়ে বেশি মিসআন্ডারস্টুড হয় মানুষের দ্বারা, ঠিক আছে। মানুষ এটাকে ভুল বুঝে, মানুষ মনে করে যে প্রকুরমেন্ট মানে হ্যান অথবা ত্যান, মানে প্রকুরমেন্টের লোকজন হয় এরকম না হয় এরকম, প্রকুরমেন্টের কাজ হয় এরকম না হয় এরকম। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে দিজ আর অল মিথস। সো প্রকুরমেন্টের মিথ অনেক আছে, সেখানে এগুলো আমরা আসলে কিছুটা লিস্ট ডাউন করার চেষ্টা করেছি। আমরা ওয়ান বাই ওয়ান তো আসলে আপনাদের কাছে যাব না, কিন্তু আমরা এখানে আসলে একটু মিথ 1 2 3 4 একদম আপনার 15 পর্যন্ত কি আমরা আসলে আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি যে প্রকুরমেন্ট সম্বন্ধে মানুষের মনে বেশ কিছু মিথ বা ভুল ধারণা আছে, ঠিক আছে। সেটার আমরা কয়েকটা নিয়ে আসলে একটু কথা বলবো, ঠিক আছে। যেমন ধরেন প্রকুরমেন্টের মিথ, প্রকুরমেন্ট সম্পর্কে মানুষজন মনে করে যে প্রকুরমেন্ট সবসময় সবচেয়ে কম দামি জিনিসটা মানে চিপেস্ট আইটেমটা আসলে খুঁজে বের করে সেটাই কিনে আনে, হুইচ ইজ এ ভেরি কমন মিথ, কিন্তু হুইচ ইজ নট, হুইচ ইজ অ্যাবসলিউটলি মিথ। এটার সাথে আসলে সত্যের কোনো আপনার সম্পর্ক নেই। আমরা সব সময় অবশ্যই সবচেয়ে কম দামি জিনিসটা কিনি না, আমরা সবচেয়ে সুইটেবল জিনিসটা, মোস্ট সুইটেবল জিনিসটা কিনে আনার চেষ্টা করি। এটা প্রাইস, রিগার্ডিং দ্য প্রাইস অ্যান্ড কোয়ালিটি। আমাদের প্রকুরমেন্ট সম্বন্ধে অনেকে বলে যে প্রকুরমেন্টের কাছে আমরা যখন একটা রিকুইজিশন দেই কোনো কিছু কেনার জন্য, সেটা খুবই আস্তে ধীরে অনেক একটা ব্যুরোক্রেটিক প্রসেস, একটা লেংদি প্রসেসের মধ্য দিয়ে যায়। ইট ইজ ট্রু দ্যাট কোনো প্রকুরমেন্ট অ্যাকশন আমরা অনেক সময় একটা লেংদি প্রসেসের ভিতর দিয়ে নিয়ে যেতে হয়, বাট দ্যাট ইজ বিকজ অফ ইউর গাইডলাইন, দ্যাট ইজ বিকজ অফ ইউর ডিউ ডিলিজেন্স অ্যান্ড আদার থিংস। এটা প্রকুরমেন্ট ইচ্ছাকৃত ভাবে করে, বিষয়টা এমন না। কিন্তু আবার প্রকুরমেন্টের কিছু কিছু অ্যাকশন আছে এমনও যে যেটাতে হয়তো ঠিক অন্য অনেকগুলো অপশনের মতোই আসলে অনেক স্লোলি বা ব্যুরোক্রেটিক ওয়েতে আসলে আগাতে হয় না, আমরা অনেক সিম্পলিফাই করতে পারি। সেগুলোর কিছু আলোচনা আমরা আজকে দেখবো, ঠিক আছে। আবার অনেকে মনে করে যে প্রকুরমেন্ট শুধুমাত্র আসলে আপনার গুডস কেনা বেচা করে, মানে আপনার আইটেম কেনা বেচা আপনার কিনে, আমরা কোনো সার্ভিস কিনি না। কিন্তু আমরা অনেক সময় আপনার লেবার হায়ার করি, আমরা অনেক সময় মেনটেনেন্স করি অনেক জিনিসের, সেটার জন্য আমরা আসলে অনেক ধরনের সার্ভিস আপনার প্রকুর করি, ঠিক আছে। ওকে, আরেকটা হচ্ছে যে আমাদের সম্বন্ধে আরেকটা ধারণা হচ্ছে যে প্রকুরমেন্ট সবসময় বড় বড় সাপ্লায়ারকে আসলে খুঁজে বের করে আনার চেষ্টা করে, ঠিক আছে। এইটাও আসলে আমাদের সম্বন্ধে একটা মিথ। প্রকুরমেন্ট সবসময় অবশ্যই আমরা চাই বড় বলতে রেপুটেড সাপ্লায়ারের সাথে কাজ করতে, কিন্তু নট নেসেসারি যে আমরা সবসময় আসলে এই ধরনের সাপ্লায়ারদের সাথে কাজ করবো। অনেক সময় আমরা পটেনশিয়াল সাপ্লায়ার যারা বাজারে খুব নতুন এসছে কিন্তু ভালো করছে, সেই সব সাপ্লায়ারকেও আসলে আমরা খুঁজে বের করার চেষ্টা করি। আমরা অবশ্যই প্রকুরমেন্ট থেকে অল্টারনেটিভ কোনো সলিউশন দেওয়ার চেষ্টা করি আমাদের রিকোয়েস্টিং অফিসকে, যেখানে আমরা ইনোভেশন বা প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজটাও করে থাকি, ঠিক আছে। আমরা প্রকুরমেন্ট সবসময় প্ল্যানিং করি, কারণ আপনারা জানেন আমরা যারা অর্গানাইজেশনে কাজ করি আমাদের প্রকুরমেন্ট প্ল্যানিং বলতে একটা আসলে শব্দ থাকে, সেই প্রকুরমেন্ট প্ল্যানিং নিয়ে আসলে আমরা কাজ করি। এছাড়া আমরা রিলেশনশিপ আপনার বিল্ডিং এর উপরে কাজ করি, সেটা আমাদের ইন্টারনাল স্টেক হোল্ডার মানে আমরা রিকোয়েস্টিং অফিস যারা আছে তাদের সাথে আমরা আপনার নেগোসিয়েশন করার চেষ্টা করি। এবং নেগোসিয়েশন শুধু না, নেগোসিয়েশন শব্দটা মনে আসলে আমাদের মনে হয় যে আমরা বুঝি খুব আপনার দর কষাকষি করছি, আরেকজনের সাথে আসলে আমাদের মনোমালিন্য হচ্ছে। বিষয়টা এরকম না, আমরা রিলেশনশিপ, আমরা সম্পর্ক ডেভেলপমেন্টের চেষ্টা করি ইন্টারনাল এবং এক্সটার্নাল স্টেক হোল্ডারের সাথে। এক্সটার্নাল স্টেক হোল্ডার কারা? আমাদের সাপ্লায়াররা হতে পারে। ইন্টারনাল স্টেক হোল্ডার কারা? আমাদের ইউজার ইউনিটের লোকজনরা হতে পারে, ঠিক আছে, যাদের সাথে আমরা একসাথে কাজ করি, ঠিক আছে। প্রকুরমেন্ট সম্পর্কে আরেকটা মিথ হচ্ছে যে আমরা সবসময় কস্ট রিডাকশনের চিন্তা করি, মানে আমরা কোথায় কিভাবে কমে কিনতে পারবো সেটা আমরা চিন্তা করি। হ্যাঁ, আমরা কস্ট রিডাকশনের চিন্তাটা এভাবে বলা যাবে না। প্রকুরমেন্ট যেটা করে সেটা হচ্ছে যে বাজারে প্রচলিত যে দাম আছে সেই দামের মধ্যেই যাতে আমি যাতে ঠকে না আসি সেটা আমরা চেষ্টা করি, ঠিক আছে। কস্ট রিডাকশনের চিন্তা মূলত আসলে অ্যাকাউন্টসের লোকজন প্রায় সময় করে, কিন্তু সেটা প্রকুরমেন্ট সবসময় করবে এমনটার কোনো কথা নেই। প্রকুরমেন্ট অনেক সময় সবচেয়ে দামি জিনিসটাও যদি লাগে তাহলে সেটা কিনে আনার চেষ্টা করে, ঠিক আছে। ওকে, অনেকেই মনে করে যে প্রকুরমেন্ট খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা কাজ, এখানে আসলে খুব বেশি ইনোভেশন বা খুব বেশি আপনার ক্রিয়েটিভিটির দরকার নাই। কিন্তু আমরা যারা প্রকুরমেন্টে কাজ করি আমরা জানি যে একটা সাপ্লায়ারের সাথে একটা ইন্টারনাল আপনার স্টেক হোল্ডারের সাথে কাজ করতে হলে কত রকমের নেগোসিয়েশন করতে হয়, কত রকমের অল্টারনেটিভ চিন্তা করতে হয়। সো আমাদের সেখানে ক্রিয়েটিভিটির একটা আসলে কাজ আছে। প্রকুরমেন্ট সম্বন্ধে আরেকটা আপনার মিথ হচ্ছে, একটা বা আপনার ভুল ধারণা হচ্ছে যে আমরা সবসময় শর্ট টার্ম চিন্তা করি, যে এখনই কিনে আনবো, অতটুকুই চিন্তা করবে আর পরের কথা চিন্তা করবো না, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। আমরা সারা বছরের জন্য বা 3 বছর 5 বছরের জন্য আমরা আসলে একটা সাপ্লায়ারের সাথে কিভাবে কাজ করতে পারি সেই বিষয়টা আমরা আসলে খুঁজে বের করার চেষ্টা করি, যার কারণে আমরা দেখবেন যে 1 বছর 2 বছর 3 বছর বা 5 বছর ব্যাপী বড় বড় কন্ট্রাক্ট করি, ঠিক আছে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যে প্রকুরমেন্ট সবসময় ইউজার ইউনিট বা অন্য সেকশনের সাথে ঝগড়া করে।
ঠিক আছে, এইটাও আমাদের সম্বন্ধে একটা মিথ। কিন্তু প্রকুরমেন্ট আসলে ঝগড়া করে না, আমরা আসলে অন্য সেকশনদের সাথে কোলাবোরেশনে কাজ করি। যেমন ধরেন, আপনার কোনো একটা ইউজার ইউনিট যদি আপনাকে একটা জেনারেটর কিনতে দেয়, সেই জেনারেটরটা কেনার জন্য তার যে স্পেসিফিকেশন ডেভেলপ করতে হবে, তাকে যে আপনার ইভালুয়েশন করতে হবে, সেই জন্য কিন্তু ওই সেকশনের লোকজনের সাথে অথবা টেকনিক্যাল কোয়ালিফাইড আপনার লোকজনের সাথে আমাদের কোলাবোরেশনের দরকার। প্রকুরমেন্ট থেকে আমরা সেটা করতে পারি বা করি সব সময়। ঠিক আছে, আবার আরেকটা একই সাথে খুব কাছাকাছি আরেকটা মিথ হচ্ছে যে আমরা অন্যের জন্য ফ্লেক্সিবিলিটি তৈরি করি না। এটাও আসলে একটা রং ধারণা, কারণ আমরা অনেক সময় আমাদের ইউজার ইউনিট আমাদের কাছ থেকে যা চায় তাদের অল্টারনেটিভ অনেক অপশন আমরা আসলে ক্রিয়েট করে, আমরা দেখা যায় যে একটা দুইটা তিনটা অপশন তাদের সামনে রাখি, সেখান থেকে তারা আসলে সবচেয়ে বেস্ট পসিবল অপশনটা আসলে বেছে নিতে পারে। দ্যাট ইজ হাউ উই অ্যাকচুয়ালি ক্রিয়েট দ্য ফ্লেক্সিবিলিটি ইন দ্য প্রকুরমেন্ট থিং। ঠিক আছে, ওকে। এখন এই যে মিথ, এগুলো হচ্ছে আমাদের সম্বন্ধে সব ভুল ধারণা, যেটা আসলে আদৌ সত্য না। এই যে সত্য না, সেটা তো আমরা জানলাম, এবং সেটাকে আমরা যদি ভাঙতে পারি তাহলে আমরা প্রকুরমেন্টে খুব ভালো করব। ঠিক আছে, কিন্তু এই যে প্রকুরমেন্ট যে কেনাকাটা করছে, তথাকথিত যে আপনার কথা, এই কেনাকাটা করার মধ্যে তথাকথিত ব্যাপার আছে। যেমন ধরেন, আমরা একজনকে বলছি স্ট্র্যাটেজিক বায়ার, আরেকজনকে বলছি গেটার। গেটার মানে আমি কিনি, আমি একটা কোনো কিছু পেতে চাই, মানে আমি আসলে গেট করতে চাই। ঠিক আছে, যেমন ধরেন, আমি খুব সহজ স্বাভাবিকভাবে কোনো ধরনের নেগোসিয়েশন ছাড়া, কোনো ধরনের আপনার অ্যাডভান্স প্ল্যানিং ছাড়া, আমরা সবচেয়ে কম দামে খুব তাড়াতাড়ি আপনার কাছের একটা সোর্স থেকে কোনো একটা কিছু আসলে কিনে ফেলবো। আমি আগে পিছিয়ে তেমন কিছু চিন্তা করবো না। তার মানে আমি আসলে জিনিসটাকে, আমি কাজ করছি যখন, তখন আমি হয়ে যাচ্ছি গেটার, আমি আসলে আগে পিছিয়ে অনেক কিছু চিন্তা করছি না। কিন্তু এই একই জিনিস যদি আমরা অনেক প্ল্যান করে, অনেক চিন্তা ভাবনা করে, অনেক ভালো একটা স্পেসিফিকেশন ডেভেলপ করে, একটা আপনার কম্পিটিশনের মাধ্যমে একটা ভালো ভালো সাপ্লায়ারকে সোর্স করে তাদের সাথে রিলেশনশিপ বিল্ডিং এর মাধ্যমে আলটিমেটলি আমি যদি সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করি, তাহলে তখন আমরা হয়ে যাই স্ট্র্যাটেজিক বায়ার। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি যদি কোনো কিছু চিন্তা না করে, ভবিষ্যতের কথা চিন্তা না করে, আমি শুধুমাত্র এই মুহূর্তের কথাটা চিন্তা করে যখন আমি আসলে প্রকিউরমেন্ট করি, তাহলে আমার নাম হবে, আমি তখন হয়ে যাচ্ছি গেটার। মানে আমি শুধু শুধু পেতে চাই, যে কোনো ভাবে পেতে চাই, আপনার ভালো খারাপ মন্দ ভবিষ্যৎ অতীত কোনো কিছুই বিবেচনা করি না। কিন্তু যে এই সবগুলা বিষয় বিবেচনা করে, তখন আমরা হয়ে যাই স্ট্র্যাটেজিক বায়ার। তখন আমরা কি করি, আমরা রিলেশনশিপ বিল্ড করার চেষ্টা করি, আমরা সাপ্লায়ারদের সাথে অনেক আপনার ক্লোজলি আপনার কাজ করার চেষ্টা করি। বাজারে আমি যেই জিনিসটা কিনতে চাই সেটার আসলে মার্কেট ট্রেন্ড কি, বাজারে এটা কি পরিমাণ উপস্থিত আছে, নাকি আসলে আপনার স্কারসিটি বা অ্যাভেলেবিলিটি নাই, সেটা আছে, সেটা আমরা বোঝার চেষ্টা করি। এই মুহূর্তে কে কেমন দাম দিচ্ছে সেটা আমরা কম্পারিজন করার চেষ্টা করি। ঠিক আছে, সাপ্লায়ারের সাথে আমরা অনেক সময় ডিজাইন কোলাবোরেশনে যাই, যে সাপ্লায়ারকে আমি আসলে বোঝানোর চেষ্টা করি যে আমার একটা স্পেসিফিক ডিজাইনও তোমাকে আসলে করে দিতে হবে। এই জিনিসগুলো আমাদের মধ্যে আসলে কাজ করে, এবং আমরা এই যে কাজ করছি একটা খুবই আপনার ডিটেইলে, এই জায়গাটার মধ্যে আমরা আরেকটা জিনিস করি, আমরা এই ডিটেইল কাজ করার মাধ্যমে মূলত আমাদের রিস্ক গুলা, ঝুঁকি যেগুলো আছে সেগুলোকে আসলে কমাইতে চাই। কিন্তু আমি যখন গেটার হিসেবে কাজ করি, যে কোনো মূল্যে যে কোনো কিছু এই মুহূর্তেই পেতে চাই, আগ-পাশ না ভেবে বা সামনে পিছে না ভেবে বা ভবিষ্যৎ বা অতীত না ভেবে, তখন আমি এই কাজগুলা করি না, আমি শুধু এই মুহূর্তের কথাই চিন্তা করি। তাহলে প্রকিউরমেন্ট প্রফেশনাল হিসেবে আমাদের জন্য আদর্শ কোনটা হবে? আমরা কি আসলে গেটার হতে চাইবো নাকি স্ট্র্যাটেজিক বায়ার হতে চাইবো? বলেন তো আপনারা। স্ট্র্যাটেজিক বায়ার অবশ্যই হতে চাইবো। স্ট্র্যাটেজিক বায়ার। স্ট্র্যাটেজিক বায়ার আমরা হতে চাইবো, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। ওকে, এবার আসেন, এই যে আমরা প্রকুরমেন্ট করব, আমরা যে প্রকুরমেন্টে সাকসেসফুল হইতে চাই, সাকসেসফুল প্রকুরমেন্টে সাকসেসফুল হওয়া হচ্ছে, একটা হচ্ছে আপনার ভ্যালুর দিক থেকে, আরেকটা হচ্ছে আপনার প্র্যাকটিসের দিক থেকে। আপনি কি প্র্যাকটিস করছেন প্রকুরমেন্টের, এই যে কেনাকাটাটা করছেন, আপনি কি কি আসলে অনুশীলনের মাধ্যমে, কি কি আপনার করার মাধ্যমে আপনি সেই প্রকুরমেন্টটা করছেন? ঠিক আছে, আপনাদেরকে আরেকটা জিনিস আমি একটু আহ বলতে চাই, আপনারা আসলে কয়জন মানে এখন এই মুহূর্তে স্বীকার করবেন আমি জানি না। আমাদের সম্বন্ধে আরেকটা মিথ আছে, যে প্রকুরমেন্টে যিনি চাকরি করেন তার আসলে বেতন লাগে না। আছে না? আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কমিশনে অবশ্যই যথেষ্ট। হ্যাঁ, একটা ট্রেডিশনাল ধারণা আছে। কিন্তু দেখেন, আমরা যে আগের স্লাইডে পড়লাম, আমি যদি আসলে এই যে এখনকার এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, প্রকুরমেন্ট প্রিন্সিপালস এর মধ্যে কিন্তু আপনি দেখেন, এই যে আমাদের বেতন লাগে না তথাকথিত যে ধারণা, এই ধারণাটা কিন্তু ভেঙে যাবে। কারণ আপনি শুধুমাত্র টাকা নিয়ে কাজ করছেন না, আপনি এখানে একটা প্রসেস নিয়েও কাজ করছেন। দেখেন, আপনি ট্রান্সপারেন্সি এনশিওর করতে চান, যে আপনি খুবই স্বচ্ছ একটা প্রক্রিয়ার মাধ্যমে কোনো একটা সাপ্লায়ারকে আপনি সিলেক্ট করবেন, সেখানে কোনো লুকোচাপা থাকবে না, অডিট ট্রেইল থাকবে একদম ক্লিয়ার, অডিট এসে যাতে সব কাগজপত্র ঠিক মতো পায়। আপনি শুধুমাত্র বারবার কোনো একটা সাপ্লায়ারের কাছে ফেরত যাবেন, আপনি ফেয়ার কম্পিটিশন এনশিওর করার চেষ্টা করবেন। আপনি দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা জিনিস আসলে আপনি ছয়টা সাপ্লায়ারকে আপনি আসলে খুঁজে বের করার চেষ্টা করবেন। আপনি ভ্যালু ফর মানি আপনি আসলে এনশিওর করার চেষ্টা করবেন। ভ্যালু ফর মানি হচ্ছে, ধরেন আমি যদি খুব সংক্ষেপে বলি, এখানে খুব আপনার ইলাবোরেটলি আপনার আলোচনা করার সুযোগ কম। আপনি
বাজার থেকে স্যামসাং এর একটা নির্দিষ্ট মডেলের ফোন কিনে আনলেন, সেটার বাজারের দাম হচ্ছে আপনার 15,000 টাকা। একদম সব জায়গায় মোটামুটি কম বেশি 15,000 টাকায় পাওয়া যায়, কিন্তু আপনি কি করলেন, আপনি 18 বা 20,000 টাকা কিনে আনলেন। তার মানে এটা ভ্যালু ফর মানি হলো না। তার মানে হচ্ছে আপনি এই ফোনটা তার স্পেসিফিকেশন অনুযায়ী যত টাকায় কেনার কথা তার চেয়ে বেশি টাকায় কিনে এনেছেন। তার মানে হচ্ছে আপনি যেই টাকাটা খরচ করেছেন সেটা ঠিক ওই পরিমাণ সার্ভিস আপনাকে আসলে দিবে না। এটাকে আমরা আপাতত ধরে নিতে পারি যে ভ্যালু ফর মানি। আপনি ফেয়ারনেস এবং ইম্পার্শিয়ালিটির কথা বলবেন, আপনি কোনো সাপ্লায়ারকে আরেকজন সাপ্লায়ারের উপরে বা নিচে দেখবেন না, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন এবং সবার সাথে সমান ব্যবহার করবেন। এটা ফেয়ারনেস এন্ড ইম্পার্শিয়ালিটি। অ্যাকাউন্টেবিলিটি, আপনি প্রকুরমেন্ট থেকে যত রকমের অ্যাকশন করবেন, আপনি আপনার সলিসিটেশন পাবলিশ করেন, আপনি অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেন, আপনি তাকে ইভালুয়েশন করেন, আপনি তাকে কন্ট্রাক্ট দেন, এই পুরো প্রসেসটার মধ্যে আপনি যা যা কাজ করছেন সেই কোনো কাজের জন্য যদি আপনাকে জবাবদিহি করতে হয়, তাহলে কিন্তু আপনাকে ওই জায়গাটা এনশিওর করতে হবে যে আপনি জবাবদিহি করার মতো জায়গা আছেন। আপনি পরবর্তীতে গিয়ে কখনো স্বীকার করতে পারবেন না বা এটা বলতে পারবেন না যে না আমি এটার জন্য দায়ী না। আপনি প্রকুরমেন্ট থেকে যা যা আপনি আহ করবেন, যেসব অ্যাকশন নেবেন সেটার জন্য দায়ীও কিন্তু আপনি হবেন। ঠিক আছে। ইন্টিগ্রিটি এন্ড এথিক্স, ওই যে আপনি আসলে কারোর সাথে কোনো রকমের আপনার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেন না, কারো কাছ থেকে কোনো আসলে ফেভার নেওয়ার চেষ্টা করবেন না। এটা হচ্ছে আপনার ইন্টিগ্রিটি এবং এথিক্স। ঠিক আছে। আপনি সবসময় সবাইকে ইকুয়ালি দেখবেন। রিস্ক ম্যানেজমেন্টের কথা আমরা একটু আগেও আলোচনা করেছি, যে আমরা আসলে এই প্রকুরমেন্টের যে কাজটা করি সেটার মাধ্যমে আসলে আমাদের পরবর্তীতে যে রিস্ক আছে সেগুলাকে আমরা মিটিগেট করতে চাই, বা এই মুহূর্তে যে যে ঝুঁকিগুলো আছে সেগুলোকে মিটিগেট করতে চাই। প্রকুরমেন্টে একটা আপনার কথা খুব পপুলার এবং আমারও খুব প্রিয় কথা, সেটা হচ্ছে যে আপনি কোনো একজন সাপ্লায়ারকে একটা কন্ট্রাক্ট বা পারচেজ অর্ডার দিয়ে দেওয়ার আগে আপনি রিস্ক নিয়ে যত বেশি কাজ করবেন, কন্ট্রাক্টটা দিয়ে দেওয়ার পরে আপনার রিস্ক নিয়ে তত কম কাজ করতে হবে। আপনি যদি প্রথমে খুবই হেলাফেলা করে রিস্ক গুলাকে ওভারলুক করেন, তাহলে কন্ট্রাক্টটা দেওয়ার পরে হাজারটা রিস্ক আপনার সামনে চলে আসবে। টাইমলাইন ঠিক থাকবে না, টাকা ঠিক থাকবে না, আপনার আপনার ভেন্ডর আপনার ফোন ধরবে না। কিন্তু এই কাজগুলাই যদি আপনি আগে থেকে খুব চিন্তা ভাবনা করে সোর্সটাকে আপনি সিলেক্ট করতে পারেন, আগে যদি আপনি বেশি এফোর্ট দেন রিস্ক ম্যানেজমেন্টে, তাহলে আপনার জীবনটা সহজ হবে। আরেকটা জিনিস আমরা প্রকুরমেন্ট প্রিন্সিপালস এর ক্ষেত্রে করব, সেটা হচ্ছে সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। ওই যে বলে সাপ্লায়ারের সাথে আপনার সম্পর্ক ডেভেলপ করতে হবে। এইটা আবার অন্য রকম শোনা যায়, সাপ্লায়ারের সাথে এত কি সম্পর্ক রে ভাই? সাপ্লায়ারের সাথে এই জন্য সম্পর্ক যে আমরা এখন আর সাপ্লায়ার দিকে মোটেও সাপ্লায়ার হিসেবে বলি না, আমরা এদেরকে বলি ভেন্ডর। আমরা সাপ্লায়ার বা ভেন্ডর বলি, আমরা বলি সাপ্লাই চেইন পার্টনার্স। মানে হচ্ছে আমার সাপ্লাই চেইনকে, আমার কোম্পানির সাপ্লাই চেইনকে চলমান রাখার জন্য আমার যাদের হেল্প লাগে, এক্সটার্নাল স্টেক হোল্ডার, তারাই হচ্ছে আমার সাপ্লায়ার্স। এই জন্য আমরা এই কথাটাকে মডার্ন সাপ্লাই চেইনে বলি সাপ্লাই চেইন পার্টনার্স। সো সাপ্লাই চেইন পার্টনার্স কারা? আমার ভেন্ডররা। আপনার যা যা লাগে কারা সাপ্লাই দিবে? ভেন্ডররা দিবে। তো ভেন্ডরদের সাথে যদি আপনার ভালো রিলেশন না থাকে, প্রফেশনাল রিলেশন না থাকে, তাহলে আপনি সঠিক সময় সঠিক সাপ্লাই বা সার্ভিসটা পাবেন না, খুব স্বাভাবিকভাবে। ঠিক আছে। ওকে। আরেকটা বিষয়, আমাদের এই যে আমরা প্রকুরমেন্ট করছি, আমাদের যে ধারণা আমরা আসলে কেনাকাটা করছি, এটার মধ্যে না তিনটা শব্দ খুবই কনফিউজিং মনে হয় আমাদের প্রায়। হ্যাঁ, একটা হচ্ছে সোর্সিং, একটা হচ্ছে পারচেজিং, একটা হচ্ছে প্রকুরমেন্ট। আপনি এই যে স্লাইডটা আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটু যদি আপনারা খেয়াল করে দেখেন, এখানে খুবই আসলে মজার মজার কয়েকটা আপনার বিষয় আছে। দেখেন, প্রকুরমেন্ট বলছে একদিকে, সোর্সিং বলছে একদিকে, পারচেজিং বলছে একদিকে। আপনি দেখেন সোর্সিং এর মধ্যে, প্রকুরমেন্টের মধ্যে দেখেন, আপনারা যদি একটু কালার গুলা খেয়াল করেন, প্রকুরমেন্টের মধ্যে দেখেন সোর্সিং এর যে কালারটা আছে দুইটা জায়গায় আছে কিন্তু, তার মানে প্রকুরমেন্টের মধ্যে সোর্সিং আছে। আবার এই প্রকুরমেন্টের মধ্যেই দেখেন পারচেজিং এর যে কালারটা, হালকা একটু সবুজ টাইপ যে কালারটা, সেটাও কিন্তু আপনার পারচেজিং, আপনার প্রকুরমেন্টের মধ্যে আছে। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি যখন প্রকুরমেন্ট করতে চান বা যান, তখন সোর্সিংও আপনাকে করতে হয়, আপনাকে পারচেজিংও করতে হয়। ঠিক আছে। এবং পুরোটা বিষয়কে আমরা আসলে প্রকুরমেন্ট বলতে পারি। যেমন ধরেন, প্রকুরমেন্টের মধ্যেই সোর্সিং কোন অংশটা, যখন আপনার কাছে একটা রিকুইজিশন আসে, সেই রিকুইজিশনটার মধ্যে কি চাওয়া হয়েছে, সেইটার আপনার সাপ্লায়ার কোথায় আছে, লোকেটিং অ্যান্ড আইডেন্টিফাইং সাপ্লায়ার, এবং সেটার জন্য যে আপনি মার্কেট রিসার্চ করছেন, আপনি যে তার কাছ থেকে ইনিশিয়াল প্রাইস চাচ্ছেন, এবং সে যে আপনাকে আসলে প্রাইস দিচ্ছে, তারপরে যে আপনি তাকে আসলে আইডেন্টিফাই করার চেষ্টা করছেন যে সে আপনাকে আপনার রিকোয়ারমেন্টটা ফুলফিল করার চেষ্টা করবে কিনা, এটাই হচ্ছে আপনার সোর্সিং এর কাজ। এরপর থেকে আপনি করবেন হচ্ছে পারচেজিং এর কাজ বা প্রকুরমেন্টের মূল কাজ, যেটাকে আমরা বলি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ। যে আপনি পারচেজ অর্ডারটাকে ইভালুয়েট করার পর আপনি পারচেজ অর্ডার বা কন্ট্রাক্ট আপনি ড্রাফট করবেন, আপনি সেটাকে ইস্যু করবেন। সে সেই ইস্যু করার পরে সে সেটাকে অ্যাকনোলেজ করবে সাপ্লায়ার, সাপ্লায়ার অ্যাকনোলেজ করার পরে আপনাকে ডেলিভারি দিবে। সেগুলোর কোয়ালিটি আপনি চেক করবেন, কোয়ালিটি চেক করার পরে আপনি সেটাকে ইনভেন্টরিতে ঢুকাবেন। সাপ্লায়ার আপনাকে ইনভয়েস করবে, ইনভয়েস করার পরে আপনি তার ইনভয়েসটাকে পেমেন্ট করবেন। এবং পুরো প্রসেসটার মধ্যে যে সম্পন্ন হলো, সেটার জন্য কি পারফরমেন্স ইন্ডিকেটর, আপনাকে যদি পুরো প্রসেসটাকে ইভালুয়েট করতে হয় সাপ্লায়ারের পারফরমেন্সটা, সেটা আপনি করবেন। তার মানে হচ্ছে ওভারঅল যে বড় পিকচারটা, এটাকে আমরা বলছি প্রকুরমেন্ট। এই প্রকুরমেন্টের মধ্যে সোর্সিং আছে।
এই প্রকুরমেন্টের মধ্যে পারচেজিংও আছে। আমি কি ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি? আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? জি জি ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে যাব। হ্যাঁ, ওকে, এবার আসেন, এই যে আমরা প্রকুরমেন্টে সাকসেসফুল হইতে চাই, সাকসেসফুল হওয়ার জন্য আমরা যে প্রকুরমেন্ট মেথড গুলো ব্যবহার করবো সেটা একটু আপনার জেনে নেওয়া খুবই জরুরি আমাদের জন্য। দেখেন, প্রথম থেকে আমরা যদি আসি, ওপেন টেন্ডারিং, আরেকটা আছে রেস্ট্রিক্টেড টেন্ডারিং, আরেকটা আছে রিকোয়েস্ট ফর প্রপোজাল আরএফপি, আরেকটা হচ্ছে রিকোয়েস্ট ফর কোটেশন আরএফকিউ, আরেকটা হচ্ছে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, আরেকটা হচ্ছে ইলেকট্রনিক রিভার্স অকশন, আরেকটা হচ্ছে নেগোশিয়েটেড প্রকুরমেন্ট, আরেকটা হচ্ছে টু স্টেজ টেন্ডারিং, আরেকটা হচ্ছে ডিজাইন এন্ড বিল্ড। আমরা ছোট ছোট করে একটু জেনে নিই। দেখেন, ওপেন টেন্ডারিং বলতে আমরা সহজভাবে কি বুঝি, যেটা আমরা ওপেন সবার জন্য পাবলিশ করে দিই, সব ভেন্ডররা সেখানে ইচ্ছা করলে আসলে পার্টিসিপেট করতে পারে। যেমন ধরেন, আমরা ফেসবুকে পোস্ট করে দিলাম, আমরা ওয়েবসাইটে পোস্ট করে দিলাম, আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দিলাম, সবার জন্য এটা উন্মুক্ত। এই উন্মুক্ত যে আপনার মেথডটা, সেটাকে আমরা বলছি ওপেন টেন্ডারিং। কিন্তু ওপেন টেন্ডারিং আপনি কখন দিতে পারবেন? আপনি যদি ওপেন টেন্ডারিং দেওয়া উচিত হবে, কিন্তু আপনি যদি রেস্ট্রিক্টেড টেন্ডারিং দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার প্রকুরমেন্টটা আটকে যেতে পারে, ফেসে যেতে পারে, ঠিক আছে, আপনি ঝামেলায় পড়ে যেতে পারেন। ওপেন টেন্ডারিং তখনই হয় যখন আপনি যে জিনিসটা কিনতে চাচ্ছেন এটার ভ্যালুটা অনেক বেশি, মানে আপনি খুবই এক্সপেন্সিভ একটা জিনিস কিনতে চাচ্ছেন, ঠিক আছে। যেমন ধরেন, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা বলি, পদ্মা সেতু, হ্যাঁ, ওপেন টেন্ডারিং এর মাধ্যমে হয়েছে, কারণ এটার ভ্যালুটা অনেক বেশি, কারণ ওপেন টেন্ডারিং করতে অনেক সময় লাগে। আপনি যদি এখন 10 টাকা বা 15 টাকার কলম কেনার জন্য 1 মাস ব্যাপী বা 15 দিন ব্যাপী ওপেন টেন্ডারিং করেন, তাহলে সেটা ভ্যালু ওয়ার্থি হবে না, সেটা আপনার সময় নষ্ট হবে, ঠিক আছে। সো ওপেন টেন্ডারিং আমরা কখন করি? যখন আমাদের হাতে প্রচুর সময় আছে, আমাদের হাতে যখন আপনার মোটামুটি ভাবে আমাদের যে জিনিসটা কিনতে যাচ্ছি সেটা অনেক বেশি দামি, অনেক টাকা দিয়ে খরচ করে আমাকে কিনতে হবে। রেস্ট্রিক্টেড টেন্ডারিং হচ্ছে আমি এমন একটা জিনিস কিনতে চাচ্ছি যেটা সবাই হয়তো দিতে পারবে না, ওপেন টেন্ডারিং এ গেলে আমার সময় নষ্ট হবে। এটার কারণ সবাই দিতে পারবে না, ওপেন টেন্ডারিং এ যদি আমি এটা দিই, তাহলে যদু মধু রাম শ্যাম সবাই আপনার বিট করবে, 100 ভেন্ডর বিট করবে, আপনাকে সেটা ইভ্যালুয়েশন করতে গেলে আপনি বিশাল একটা ঝামেলায় পড়ে যাবেন। তখন আমরা করি কি, আমরা যেসব ভেন্ডরদেরকে জানি যে তারা স্পেসিফিক্যালি এই জিনিসটা আমাকে দিতে পারবে, তাদের মাধ্যমে শুধুমাত্র, তাদের মধ্যে শুধুমাত্র টেন্ডারিংটা করি, যেটাকে আমরা লিমিটেড টেন্ডারিং বা রেস্ট্রিক্টেড টেন্ডারিং বলি। তার মানে হচ্ছে, আমি যদি এমন কোনো কিছুর আপনার সন্ধানে থাকি যেটা একটু রেস্ট্রিক্টেড, যেটা একটু লিমিটেড, আপনার ভেন্ডরের কাছে যে যেটা আসলে একটু কাস্টমাইজ জিনিস, ঠিক আছে, এটা সবাই দিতে পারবে না, বা এটার জন্য এই জিনিসটা দেওয়ার জন্য আমার স্পেশালাইজড কোনো ভেন্ডর লাগবে, সবাই এটা দিতে পারবে, তখন আমরা রেস্ট্রিক্টেড টেন্ডারিং এ চলে যাই। আরেকটা হচ্ছে যে রিকোয়েস্ট ফর কোটেশন, আমরা ডান পাশে থাকি। রিকোয়েস্ট ফর কোটেশন মানে হচ্ছে আপনি যে জিনিসটা কিনতে চাচ্ছেন, এইটার স্পেসিফিকেশন ইউ আর অ্যাবসলিউটলি শিওর অ্যাবাউট ইট, অ্যাবসলিউটলি শিওর অ্যাবাউট ইট। যেমন ধরেন, আপনি একটা মোবাইল ফোন কিনতে চাচ্ছেন, সেই মোবাইল ফোনের মধ্যে যা যা ফিচার লাগবে, আপনি সব ফিচার সম্বন্ধে ইউ আর অ্যাবসলিউটলি কনফিডেন্ট এবং শিওর। তার মানে হচ্ছে এটা থেকে কোনো আপনার নড়চড় হবে না। তখন আপনি ভেন্ডরদের কাছ থেকে মূলত প্রাইসটা চান। এই প্রাইসটা যে শুধুমাত্র চাও, আপনার ফোকাসটা যখন হয় শুধুমাত্র প্রাইস, কারণ টেকনিক্যাল ফিচারগুলো আপনি শিওর হয়ে গেছেন, আপনি ঠিক করে দিয়েছেন, তখন সেটা হয়ে যায় রিকোয়েস্ট ফর কোটেশন বা আরএফকিউ। যখন আপনি আপনার কোটেশন সম্পর্কে 100% শিওর না, আপনার বেসিক একটা আইডিয়া আছে, কিন্তু আপনি আর একটু ঘাটাইয়া দেখতে চান যে সাপ্লায়াররা আপনাকে আরো কিছু এডিশনাল কিছু দিতে পারে কিনা, মানে আপনি এক ধরনের উন্মুক্ত জায়গা রেখেছেন যে যেখানে সাপ্লায়াররা তাদের মতো করে ইনপুট দিতে পারে। ইউ আর নট অ্যাবসলিউটলি শিওর অ্যাবাউট ইউর স্পেসিফিকেশন, আপনি বেসিকটা জানেন, তারপরেরটা আপনি জানেন না, আপনি চাচ্ছেন সাপ্লায়াররা আপনাকে এডিশনাল আর কি দিতে পারে সেটা দেখতে, তখন এটা হয়ে যায় রিকোয়েস্ট ফর প্রপোজাল, কারণ আপনি আরো কম্প্রিহেন্সিভ, আরো সাপ্লায়ারের কাছ থেকে ইনপুট বেশি আশা করেন, এটা হয়ে যায় রিকোয়েস্ট ফর প্রপোজাল। ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হচ্ছে আপনি একই জিনিস বারবার কিনতে হয় আপনাকে। ধরেন, আপনার অফিস সাপ্লাইজ আপনি প্রতি মাসে কেনাকাটা করেন, এখন প্রতি মাসে আপনি আসলে টেন্ডারিং করেন, প্রতি মাসে ইভালুয়েট করেন, প্রতি মাসে আপনি পারচেজ অর্ডার ইস্যু করেন। কিন্তু আপনি যদি 1 বছরের জন্য একটা সাপ্লায়ারের সাথে ইউনিট প্রাইস গুলাকে আপনার একটা রেঞ্জের মধ্যে রেখে বা ফিক্সড করে আপনি যদি 1 বছরের জন্য একটা এগ্রিমেন্ট করে ফেলেন, একই প্রাইসের জন্য একই জিনিসের জন্য বারবার আপনাকে ইস্যু না করতে হয়, তখন সেটাকে আমরা বলি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। অনেকে এটাকে ব্ল্যাঙ্কেট পারচেজ এগ্রিমেন্ট বা বিপিএ, ব্ল্যাঙ্কেট পারচেজ অর্ডার বা বিপিও, এই ধরনের নামেও আমরা বলে থাকি, ঠিক আছে। তারপরে আসেন আপনার ডান পাশে, ইলেকট্রনিক রিভার্স অকশন। ইলেকট্রনিক রিভার্স অকশন মানে হচ্ছে আমরা যখন অকশন করি ইলেকট্রনিক্যালি, মানে আপনার অকশন সাইটে গিয়ে আমরা ইলেকট্রনিক অকশন করি, দেখবেন, ঠিক আছে। আমাদের অনেক কোম্পানি, যেমন ধরেন ম্যারিকো বাংলাদেশ, আপনার তাদের ইলেকট্রনিক অকশন সাইট আছে, গ্রামীণফোন তাদের ইলেকট্রনিক অকশন সাইট আছে, সেখানে তারা তাদের আপনার রিকোয়ারমেন্ট পাবলিশ করে, সব ভেন্ডর সেখানে অকশন করে, মানে হচ্ছে তাদের বিড জমা দেয়। সো এইটাও একটা প্রকুরমেন্ট মেথড হতে পারে। নেগোশিয়েটেড প্রকুরমেন্ট হচ্ছে আপনি জানেন আপনি যে জিনিসটা আসলে পেতে চাচ্ছেন সেইটা আসলে একটা বা দুইটা ভেন্ডরের কাছেই আছে,
ঠিক আছে, তখন আপনি তার কাছে গিয়ে আসলে নেগোশিয়েট করার চেষ্টা করেন। যেমন ধরেন আপনি সেলফোন সার্ভিস নিবেন কোনো একটা কোম্পানির কাছ থেকে, আপনি জানেন যে বাংলাদেশের নেটওয়ার্ক বিবেচনায় গ্রামীণ ফোনই হচ্ছে আপনার পুরোপুরি সার্ভিসটাকে ফুলফিল করতে পারে। তখন আপনি কি করবেন, আপনি সরাসরি গ্রামীণ ফোনের সাথে একটা নেগোশিয়েট করে একটা আপনার এগ্রিমেন্ট করার চেষ্টা করবেন, যেটাকে আমরা বলবো নেগোশিয়েটেড প্রকিউরমেন্ট। কারণ আপনি জানেন আপনার যে রিকোয়ারমেন্ট সেটা গ্রামীণ ফোন ছাড়া অন্য কেউ দিতে পারবে না। ঠিক আছে, টু স্টেজ টেন্ডারিং হচ্ছে টেকনিক্যাল ইভ্যালুয়েশন এবং ফাইন্যান্সিয়াল। টেকনিক্যাল অফার এবং ফাইন্যান্সিয়াল অফার আলাদা আলাদা হবে। ঠিক আছে, টেকনিক্যাল অফার আপনি আগে দেখবেন। টেকনিক্যাল অফারে ধরেন 3টা ভেন্ডর আপনাকে বিড করেছে, টেকনিক্যাল অফারের মধ্যে 2টা ভেন্ডর হচ্ছে টেকনিক্যালি কোয়ালিফাইড, আপনি 3 নম্বর ভেন্ডরটাকে বাদ দিয়ে দিবেন যে কোয়ালিফাইড না, এবং তার ফাইন্যান্সিয়াল অফার গুলাকে আপনি পরবর্তীতে বিবেচনা করবেন। এটাকে টু এনভেলপ সিস্টেমও বলে, আবার টু স্টেজ আপনার টেন্ডারিং বলে। তার মানে হচ্ছে আপনি টেকনিক্যাল ইভ্যালুয়েশন এবং ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশনটাকে আলাদা আলাদা ভাবে করবেন। ঠিক আছে, টেকনিক্যাল ইভ্যালুয়েশনে যারা শুধুমাত্র উতরে যাবে তাদেরকে আপনি আসলে ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশনে নিয়ে যাবেন। যে টেকনিক্যালি আপনার কোয়ালিফাইড হলো না, তার ফাইন্যান্সিয়ালটা দেখার আপনার কোনোই দরকার নাই বা সময় নষ্ট করার দরকার নেই। ডিজাইন অ্যান্ড বিল্ড, আপনাদের কার কার বাড়ি চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী বা এই দিকে বলেন তো? মানে আপনারা ঢাকায় থাকেন কিন্তু আপনাদের বাড়ি ওই দিকে, আপনার ওই পাশে ফ্রিকোয়েন্টলি আপনার যাতায়াত করেন। আমার নোমান সিটি, জি বলছি চিটং থেকে। জি, আচ্ছা আমি চিটং আচ্ছা এ থাকি। আচ্ছা, আপনি চিটাগাং থেকে ঢাকায় আসেন তো ভাইয়া মাঝে মাঝে? হ্যাঁ আসি, হ্যাঁ মাঝে আচ্ছা, মাঝে আসি। এই যে মাঝে মাঝে ঢাকা থেকে চিটাগাং যাওয়ার পথে এবং চিটাগাং থেকে ঢাকার আসার পথে মেয়র হানিফ ফ্লাইওভার নামে যে বস্তুটা আমরা দেখতে পাই, এইটা হচ্ছে জি ডিজাইন এন্ড বিল্ডের একটা চমৎকার উদাহরণ। মানে হচ্ছে এই প্রকুরমেন্টটা যখন হয়েছে, যারা এটা করে দিয়েছে ওরিয়ন গ্রুপ, তারা এটা ডিজাইনও করেছে, তৈরিও করে দিয়েছে। ঠিক আছে, সো আপনি যদি এই ধরনের একটা বড় কনস্ট্রাকশন আপনি এমন ভাবে করেন যে তুমি ডিজাইন করবা, তুমি আমাকে এটা তৈরিও করে দিবা, তখন এটাকে ডিজাইন এন্ড বিল্ড আপনার প্রকুরমেন্ট মেথড বলে থাকে। সাধারণত এটা কনস্ট্রাকশনের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। ঠিক আছে, প্রকুরমেন্ট মেথড নিয়ে কি আপনাদের কারো কোনো কোয়েরি আছে? ওপেনিং টেন্ডারিং সম্পর্কে একটু স্যার কনফিউজ আছে স্যার, একটু ক্লিয়ার করবেন কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা আবার একটু বলবেন ভাইয়া? ওপেন টেন্ডারিং স্যার। হ্যাঁ, ওপেন টেন্ডারিং এ আপনার কোয়েরিটা কি ভাইয়া একটু বলেন, তাহলে আমি স্পেসিফিকলি হয়তো স্যার অ্যাড্রেস আমি করতে। ক্লিয়ার হলাম না স্যার, ওপেন টেন্ডারিংটা স্যার কিভাবে হবে স্যার? ওপেন টেন্ডারিংটা হচ্ছে ভাইয়া আপনার একটা, ধরেন আপনি আমি কিভাবে বলি, ধরেন আপনি কিছু কম্পিউটার কিনবেন বা ল্যাপটপ কিনবেন, আপনি ল্যাপটপের জন্য স্পেসিফিকেশন ঠিক করেছেন, জেনারিক স্পেসিফিকেশন, সেটা আপনি ওপেন মানে সব সাপ্লায়ারের জন্য ওপেন থাকবে এমন একটা পোর্টালে, এমন একটা জায়গায় আপনি পাবলিশ করে দিবেন যেখানে সবাই বিট করতে পারবে। ঠিক আছে, সো এটা কি আমরা বলছি ওপেন টেন্ডারিং, ওপেন ফর অল, ওপেন ফর অল ভেন্ডর্স, ওপেন ফর অল সাপ্লায়ার্স। আপনি পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারেন, আপনার নিজস্ব আপনার কোম্পানির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিতে পারেন। আপনারা যদি এখন বিডি জবস দেখেন, দেখবেন বিডি জবস এর নিচেও কিন্তু আপনার টেন্ডার আপনার ছাপা হয়। সো এরকম একটা ওপেন সোর্সে আপনি আপনার রিকোয়ারমেন্টটাকে পাবলিশ করবেন, আপনার টেন্ডারটাকে পাবলিশ করবেন। এটা কি আমরা বলছি ওপেন টেন্ডারিং, বিকজ ইট ইজ ওপেন ফর এভরিওয়ান, এভরি সাপ্লায়ার্স। আমি কি কিছুটা বুঝাইতে পারলাম? জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, আসেন আমরা তাহলে সামনে যাই। ওকে, এবার আমরা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করব। আমরা তো মেথড বুঝে গেছি কোন কোন মেথডে আমরা কাজ করব, কিন্তু আমাদের প্রকুরমেন্ট স্ট্র্যাটেজিটাও ঠিক করতে হবে আমরা যদি প্রকুরমেন্টটা ভালো করতে চাই। প্রথমে হচ্ছে কোম্পানি স্ট্র্যাটেজি অ্যালাইনমেন্ট। আপনার প্রকুরমেন্টের যে স্ট্র্যাটেজি আছে সেটা কোম্পানি স্ট্র্যাটেজির সাথে একই রকম হইতে হবে। আমি 2টা ছোট্ট উদাহরণ দিয়ে এই জিনিসটা আপনার শেষ করে দিই, আপনার পুরো অনেক বেশি কথাবার্তার দরকার নেই। 2টা কোম্পানি বাংলাদেশে আপনার অপারেট করে, একটা হচ্ছে প্রাণ আরএফএল আর একটা হচ্ছে ইউনিলিভার। কোম্পানি হিসেবে প্রাণ আরএফএল আর ইউনিলিভারের আপনার কোম্পানি স্ট্র্যাটেজি 2 রকম। প্রাণ আরএফএল হচ্ছে সবচেয়ে কম দামে আপনাকে জিনিসপত্র দিতে চায়, ঠিক আছে, কিন্তু ইউনিলিভার আপনাকে সবচেয়ে কম দামে জিনিসপত্র সে দিতে চায় না, সে চায় সবচেয়ে বেশি কোয়ালিটিফুল জিনিসটা আপনাকে দিবে। তার মানে হচ্ছে ইউনিলিভার যেহেতু কোয়ালিটিফুল জিনিসপত্র দিতে চায়, ইউনিলিভারের প্রকুরমেন্টের অন্যতম আপনার স্ট্র্যাটেজি হবে হচ্ছে যে সবচেয়ে কম দামি র মেটেরিয়ালস না কিনে সবচেয়ে মানসম্পন্ন র মেটেরিয়ালসটা তার জন্য কিনে আনা। এটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। মানে ইউনিলিভারের কোম্পানি স্ট্র্যাটেজিকে ইউনিলিভারের প্রকুরমেন্ট সেকশন সাপোর্ট করছে। আবার প্রাণ আরএফএল যেহেতু সবচেয়ে কম দামি জিনিসপত্র আপনার মানুষের হাতে তুলে দিতে চায়, তাহলে প্রাণ আরএফএল এর প্রকুরমেন্ট সেকশনের দায়িত্ব হবে আপনার খুবই রিজনেবল প্রাইসে, রিলেটিভলি কম প্রাইসে তার জন্য র মেটেরিয়ালস কালেক্ট করে দেয়া, যাতে প্রাণ আরএফএল সবচেয়ে কম দামি এটাকে বানিয়ে একটা প্রফিট মার্জিন রেখে বাজারে ছাড়তে পারে। ঠিক আছে, এইটাই হচ্ছে প্রকুরমেন্টের সাথে কোম্পানি স্ট্র্যাটেজিটার অ্যালাইনমেন্ট। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন অ্যালাইনমেন্টের বিষয়টা? জি ওকে, জি, বুঝতে পেরেছি। ওকে। এবার আসেন ক্যাটাগরি স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট। ক্যাটাগরি স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট হচ্ছে আপনি হাজার হাজার শত শত জিনিসপত্র আপনি আসলে কিনেন,
এখন এই যে জিনিসপত্রগুলো কিনেন, এগুলাকে আসলে অনেক রকমের ক্যাটাগরিতে পড়ে, কোনোটা অটো পার্টস, কোনোটা স্পেয়ার পার্টস, কোনোটা অফিস সাপ্লাইজ, কোনোটা সার্ভিস। এই যে ক্যাটাগরিগুলা, এই ক্যাটাগরিগুলাকে আলাদা আলাদা ভাবে আপনার মার্কেট রিসার্চের মাধ্যমে একটা সময় নিয়ে এগুলাকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করা। যেমন দেখা গেল যে অটো পার্টস এর জন্য আপনার হাতে ভেন্ডর আছে 4 থেকে 5টা, স্পেয়ার পার্টস এর জন্য আপনার ভেন্ডর আছে 2 থেকে 3টা। তার মানে হচ্ছে যেই ক্যাটাগরিতে আপনার সাপ্লায়ার কম আছে, যেই ক্যাটাগরিতে সোর্স করার মতো আপনার রিসোর্স কম আছে, সেই ক্যাটাগরিতে আপনাকে আসলে মনোযোগ দিতে হবে। ঠিক আছে, আপনাকে ওই সাপ্লায়ার, ধরেন আপনি এমন একটা আপনার স্পেয়ার পার্টস আপনার লাগে, সেই স্পেয়ার পার্টসটা বাংলাদেশে শুধুমাত্র একজন সাপ্লায়ারই আসলে আপনাকে সাপ্লাই দিতে পারে বা ডেলিভার দিতে পারে, তাহলে তার ওই সাপ্লায়ারটার সাথে কিন্তু আপনার ক্যাটাগরি স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টে গিয়ে খুবই আপনার লং টার্ম একটা এগ্রিমেন্ট করার চেষ্টা করতে হবে। সেই সাপ্লায়ারকে আপনার পার্টনারের মতো আসলে বিবেচনা করতে হবে, কারণ ওই সাপ্লায়ার ছাড়া আপনার আসলে কোনো গত্যন্তর নাই। যেমন ধরেন আপনি যদি একটা কুইক রেন্টাল আপনার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মালিক হন, যেটা আপনার ডিজেল দিয়ে আপনার চালিত হয়, তাহলে আপনাকে মেঘনা, যমুনা, পদ্মা এই 3টা কোম্পানির উপরে আপনি সাংঘাতিকভাবে আপনি নির্ভরশীল। এছাড়া তো আপনি আসলে আপনি পারবেন না ডিজেল কিনতে। ঠিক আছে, বা আপনি পারবেন কিন্তু আপনাকে বেশি দামে কিনতে হবে। তাহলে ওই কোম্পানির উচিত হবে আপনার পদ্মা, মেঘনা, যমুনার সাথে একটা কর্পোরেট এগ্রিমেন্ট করা, মানে হচ্ছে তার ক্যাটাগরিতে ওই ডিজেলটা হচ্ছে সবচেয়ে দামি প্রোডাক্ট এবং সাপ্লায়ার হচ্ছে খুবই কম বা নাই বললেই চলে, একজনই। ঠিক আছে, সেই ক্ষেত্রে একটা ক্যাটাগরি স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট আপনাকে তৈরি করতে হবে। ঠিক আছে, ওকে। প্রকুরমেন্ট স্ট্র্যাটেজির মধ্যে আরেকটা হচ্ছে যে আপনার কস্ট ম্যানেজমেন্ট আপনার স্ট্র্যাটেজি থাকতে পারে। একটা হচ্ছে কস্ট সেভিং, আমরা সবসময় কস্ট আপনার সেভ করতে চাই। ঠিক আছে, একই কোয়ালিটির জিনিস কস্ট সেভিং কখন হবে? যখন আমি একই কোয়ালিটির জিনিস বা সিমিলার কোয়ালিটির জিনিস গতবার কিনেছি ধরেন 5 টাকা দিয়ে, এইবার কিনছি 4 টাকা দিয়ে, তার মানে আমি 1 টাকা সেভ করেছি। কিন্তু আমি যে কোয়ালিটির জিনিসটা কিনেছি, সেই কোয়ালিটির জিনিসটা দিয়ে আমি যে জিনিসটা তৈরি করতে চাই, যে র মেটেরিয়াল আমি তৈরি করতে চাই, সেটা আমার আসলে পারপাস সার্ভ করবে না। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি আসলে কস্ট সেভিং করতে চাই আমার কোয়ালিটিকে আপনার মানে বিসর্জন দিয়ে নয়। ঠিক আছে, আমি আমার কোয়ালিটিকে ঠিক রেখে আমি যদি কম দামে কিনতে পারি, সেটা লং টার্ম এগ্রিমেন্টের মাধ্যমে হতে পারে, এটা আরো অন্যান্য কৌশলে হতে পারে, সেটা হচ্ছে কস্ট সেভিং। আরেকটা হচ্ছে স্পেন্ড আন্ডার ম্যানেজমেন্ট আমরা বলি। এই যে ধরেন প্রকুরমেন্টে আমরা কাজ করছি, প্রকুরমেন্টে থেকে আমরা শত শত হাজার হাজার জিনিস কেনাকাটা করছি, সেটা হচ্ছে যে আমার এই যে ম্যানেজমেন্ট একটা কাজ করছে, যে আমার প্রকুরমেন্ট ম্যানেজার কাজ করছে, আমার আপনার সাপ্লাই চেইন ডিরেক্টর কাজ করছে, প্রকুরমেন্ট ডিরেক্টর কাজ করছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাজ করছে, উই আর পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট। এই আমাদের পিছনে আমরা যেই পরিমাণ প্রকুরমেন্ট করি, সেই পরিমাণ প্রকুরমেন্টে আসলে আমরা যেই পরিমাণ লোকজন কাজ করি, সেটা আসলে জাস্টিফাইবল কিনা। আমাদের বাংলাদেশের লোকাল কোম্পানিতে দেখবেন যে আপনার মানুষজনের উপরে 2 জন 3 জন 4 জন লোক হায়ার করে, ওখানে থেকে 8 থেকে 10 জনের লোক আপনার 8 থেকে 10 জন লোকের কাজ করায়। তার মানে এখানে স্পেন্ড আন্ডার ম্যানেজমেন্ট, মানে সেই ম্যানেজমেন্টের আন্ডারে যে স্পেন্ড আছে সেটাকে সে কমাইতে চাচ্ছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে প্রকুরমেন্ট সাইকেল আপনার, প্রকুরমেন্ট সাইকেল টাইম। প্রকুরমেন্ট সাইকেল টাইমটা কি? প্রকুরমেন্ট সাইকেল টাইমটা হচ্ছে আপনি পুরো প্রকুরমেন্টের অ্যাকশনটা যখন আপনি করেন, আপনি অনেক সময় নিয়ে ফেলেন। ঠিক আছে, ওই যে আমরা কিছুক্ষণ আগে ওপেন টেন্ডারিং এর রেস্ট্রিক্টেড টেন্ডারিং এর কথা আলাপ করছিলাম, আপনার কোনো একটা জিনিস রেস্ট্রিক্টেড টেন্ডারিং করলেই হয়। আপনি জানেন এই 3টা ভেন্ডরের বাইরে আপনাকে কেউ দিতে পারবে না, কিন্তু আপনি ওপেন টেন্ডারিং করেছেন, 40 দিন ব্যাপী এটার অ্যাডভার্টাইজমেন্ট চলছে, 10 দিন ব্যাপী ইভালুয়েশন চলছে, হ্যাঁ, 5 দিন ব্যাপী কন্ট্রাক্ট আপনার অ্যারেঞ্জমেন্ট চলছে, আপনি 2 মাস আপনার সময় নষ্ট করে ফেলেছেন। তার মানে আপনার প্রকুরমেন্ট সাইকেল টাইম বেড়ে গেল। প্রকুরমেন্ট সাইকেল টাইমের সাথে কস্ট ইজ ভেরি ইনভলভ। কেন? কারণ আপনার প্রত্যেকটা স্টাফ গত 2 মাস ধরে এই প্রজেক্টের পিছনে কাজ করছে, তাদের বেতন যাচ্ছে পার আওয়ার, তাদের ওভারটাইম যাচ্ছে, তাদের এনার্জি যাচ্ছে, তাদের এফোর্ট যাচ্ছে। তার মানে আপনার প্রকুরমেন্ট সাইকেল টাইমটাকে যদি আপনি কমায় আনতে পারেন, আপনি যদি ব্যুরোক্রেসি বা কমপ্লেক্সিটি কমিয়ে ফেলতে পারেন, তাহলে আপনার প্রকুরমেন্টটা অনেক লিন অ্যান্ড ক্লিন হইতে পারে। ঠিক আছে, ওকে। এবার প্রকুরমেন্ট স্ট্র্যাটেজির মধ্যে আমাদের খুবই হট টপিক একটা নিয়ে, এই যে আমরা আপনার এখন কি করতেছি, সবাই গরমে কষ্ট পাচ্ছি। ঠিক আছে, পৃথিবী উত্তপ্ত হয়ে উঠতেছে, আমরা আসলে বুঝতে পারতেছি না, আমাদের মাথায় এতই খারাপ হয়েছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে আমরা সবাই বলতেছি যে এখনই আমাদের লক্ষ লক্ষ আপনার গাছের চারা লাগাইতে হবে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে গ্রীষ্মকালে আসলে গাছের চারা লাগাই আসলে কোনো লাভ হবে না, আমাদের লাগাতে হবে যখন বর্ষা শুরু হবে। ঠিক না? আমরা সবাই জানি। সো সাস্টেনেবিলিটি একটা ইস্যু, যেটা প্রকুরমেন্টের মধ্যে সাংঘাতিক রকমের আপনার বড় ইস্যু। সো প্রকুরমেন্ট স্ট্র্যাটেজিতে থাকতে হবে যে আপনি যেই প্রজেক্ট গুলাকে রান করছি, সেখানে কার্বন ফুটপ্রিন্ট মানে এটা পরিবেশের জন্য কতটুকু আসলে কার্বন আপনার নির্গত করছে। যেমন ধরেন আপনার কাছে যদি অংশ মানে অপশন থাকে, আপনি ডিজেল জেনারেটর না কিনে গ্যাস চালিত জেনারেটর আপনি কিনতে পারবেন কিনা, কিনলে তাহলে সেটা এনভায়রনমেন্টের জন্য আপনার আপনার ভালো। ঠিক আছে, আপনি এমন কোন সাপ্লায়ারকে আসলে কাজ দিতে পারেন কেন, যেই সাপ্লায়ার খুবই প্রত্যন্ত অঞ্চলে থাকে, সে হয়তো 1 টাকা বেশি নেই আপনার কাছে, কিন্তু আপনি প্রত্যন্ত অঞ্চলের একটা সাপ্লায়ারকে আপনি আসলে তুলে আনলেন,
তাকে আপনি অপরচুনিটি দেন। যেমন ধরেন আপনি ঢাকায় বসে পার্বত্য চট্টগ্রামের বান্দরবনের খুবই অজপাড়াগাঁয়ে একটা ছেলে বা মেয়ে কোনো একটা ছোটখাটো বা আপনার ব্যবসা শুরু করেছে, সেই জিনিসটা আপনার দরকার, আপনি তাকে 1 টাকা বেশি দিয়ে হলেও তাকে আপনি কাজটা দিলেন যাতে সে ইকোনমিক্যালি ডেভেলপ করতে পারে, এটাও সাস্টেনেবিলিটির অংশ। আপনি এমন একটা জিনিস কিনলেন যেই জিনিসটা আসলে খুবই কম আপনার পানি খরচ করে। আপনারা দেখবেন যে আমাদের বাংলাদেশে ওই যে আপনার ধরেন খুলনা, বাগেরহাট এইসব অঞ্চলে যেহেতু আপনার লবণাক্ত পানি থাকে, সেখানে আমরা অনেকদিন ধরে আমাদের কৃষি আপনার বিজ্ঞানীরা চেষ্টা করছেন যে লবণাক্ত পানি সহনশীল বা পানি লাগেই না প্রায়, অথবা ধরেন যেসব এলাকায় আপনার পানি কম, যেমন আপনার রাজশাহী অঞ্চলে পানি আপনার পাওয়া খুবই ডিফিকাল্ট, সেই অঞ্চলে আপনার পানি ছাড়া আপনার ধান উৎপাদন করা যায় কিনা। তো আপনিও যে জিনিসটা কিনতে চাচ্ছেন সেটার পিছনে যদি আপনার পানি কম খরচ করতে হয়, যেমন ধরেন আপনার যে মেশিনারিজ আছে, এই মেশিনারিজ এমন যদি মেশিনারিজ আপনি ক্রয় করতে পারেন যেটাকে পরিষ্কার করার জন্য পানি আপনার খরচ কম করতে হয়। হ্যাঁ, নর্মালি আমাদের মেশিনারিজ গুলো পরিষ্কার করার জন্য আপনার লিটারকে লিটার পানি লাগে, ঠিক আছে, এরকম যদি আপনি একটা মেশিনারিজ কিনতে পারেন যেটাকে আসলে পরিষ্কার করতে পানি কম লাগবে, সেটা আপনার একটা এথিক্যাল প্রকিউরমেন্টের পার্ট হইতে পারে। আরেকটা হচ্ছে যে আমরা তো আসলে সবাই আহ ইয়ে করছি, মানে এটাকে কি বলা যায়, মানে আমরা আসলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাচ্ছি। তো ইন্ডাস্ট্রিয়াল আপনি খেয়াল করেছেন কিনা, গতকালকে না আজকেই আপনার প্রথম আলোতে একটা রিপোর্ট এসেছে, আমরা গত 6 বছরে আহ না আমরা গত 10 বছরে 6 লাখ একর বন জঙ্গল সাফ করে ফেলেছি, আমাদের আপনার নিজেদের আপনার স্বার্থে আর কি, আপনার সেইটা ঘরবাড়ি হোক, সেটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক। তো আমি মানে আমাদের ফরেস্ট যদি আমরা আসলে প্রোটেক্ট না করতে পারি তাহলে কিন্তু আমরা মানব জাতি হিসেবে টিকে থাকবো না। আপনাদের কি কারো কখনো সুযোগ হয়েছে ভুটান যাওয়ার? আমাদের খুব পার্শ্ববর্তী দেশ ভুটান, বা ভুটান সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে কিনা? এনিওয়ান? ভুটান? হ্যাঁ স্যার, ওখানে নাকি সংবিধানে এরকম একটা ক্লজ আছে যে অ্যাটলিস্ট 60% না, এটা 60%, মেনটেন করতে 70%, হবে। 70%, 70%। 70%। আচ্ছা। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এই আসলে এই ব্যাপারটা নিয়ে আসলে আলাপ করতে চাই। ভুটানের মতো দেশে যারা হচ্ছে কার্বন নেগেটিভ, মানে তারা যেই পরিমাণ অক্সিজেন ছাড়ে পৃথিবীতে তার চেয়ে আপনার কার্বন নিঃসরণ করে কম, ঠিক আছে, তাদের এত আপনার গাছপালা বন জঙ্গল আছে। তো সেখানে তারা কিন্তু ফরেস্টকে, তাদের নিজেদের যে বন জঙ্গল বা সবুজ আছে সেটাকে কিন্তু তারা আপনার আইন করে আপনার ইয়ে করছে, প্রোটেক্ট করছে। সো সেটা যদি আমরা করতে পারি তাহলে এটা একটা আমাদের প্রকিউরমেন্ট স্ট্র্যাটেজির মধ্যে হতে পারে যে আমি এমন কারো কাছ থেকে এমন কোনো সাপ্লায়ারকে দিয়ে আমি আসলে কোনো সাপ্লাই নিব না যে আসলে নিজের কারখানাটা বা নিজের ফেসিলিটিটা আপনার বন উজাড় করে আপনার করেছে, ঠিক আছে। ওকে, সাপ্লায়ার পারফরমেন্সের মধ্যে আপনাকে আসলে অবশ্যই দেখতে হবে যে সাপ্লায়ার আপনাকে আপনার লিড টাইম অনুযায়ী আপনার দিতে পারে কিনা। হ্যাঁ, আপনাকে অবশ্যই দেখতে হবে যে সাপ্লায়ার যেই কোয়ালিটির জিনিস আপনি অর্ডার দিয়েছেন সেটা আপনার দিতে পারেন কিনা। সাপ্লায়ারকে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে সাপ্লায়ারের এথিক্স ঠিক আছে কিনা। সাপ্লায়ার আপনাকে বললো যে আপনার যখন আপনি কন্ট্রাক্ট দিয়েছেন, সাপ্লায়ার আপনাকে বললো যে স্যার ট্রান্সপোর্টেশন কস্ট আমি দিয়ে দিব, আপনি এটা নিয়ে চিন্তা করেন না, কিন্তু আপনাকে ডেলিভারি দেওয়ার পর ইনভয়েস যখন পাঠিয়ে দিল তখন সে ট্রান্সপোর্টেশন কস্টটাকে অ্যাড করে দিল। তার মানে হচ্ছে এই সাপ্লায়ারের পারফরমেন্সের ঝামেলা আছে, ঠিক আছে। ওকে, এটার সাথে সাথে সাংঘাতিকভাবে আপনার রিলেটিভ হচ্ছে কন্ট্রাক্ট কমপ্লায়েন্স। আপনি কন্ট্রাক্টের মধ্যে হাজার হাজার আপনার টার্মস এন্ড কন্ডিশন দেন, বা 20টা 25টা কন্ট্রাক্ট আপনার টার্মস এন্ড কন্ডিশন, সেগুলো সাপ্লায়ার মেনে চলে কিনা। হ্যাঁ, সাপ্লায়ারকে আপনি বলেছেন যে আপনার ভ্যাট ট্যাক্সের ব্যাপারে কোনো ছাড়াছাড়ি নাই, উনি যাতে অবশ্যই আপনার ভ্যাট আপনার জমা দেয়, এবং ভ্যাট জমা দিলে 6.3 আপনার মূসক যাতে দেয়, ঠিক আছে। সাপ্লায়ার সেগুলা দেয় কিনা, সাপ্লায়ার আপনাকে যেই কোয়ালিটির জিনিস দেওয়ার কথা দেয় কিনা, সাপ্লায়ার আপনাকে মানে আপনার যেই মানের জিনিসপত্র দেওয়ার কথা দেয় কিনা, সাপ্লায়ারের কাছে আপনি সাস্টেনেবল জিনিস পেয়েছেন সেটা সে দেয় কিনা। সো কন্ট্রাক্টের মধ্যে যেই যেই জিনিস আপনি চেয়েছেন সেটা সে মানছে কিনা, সেটা কন্ট্রাক্ট কমপ্লায়েন্সের মধ্যে হতে পারে, সেটা আপনার প্রকিউরমেন্ট স্ট্র্যাটেজির মধ্যেও ইনক্লুডেড হবে, ঠিক আছে। ওকে, এবার আসেন আমরা একটু স্পেন্ড ক্যাটাগরিজ নিয়ে আলাপ করবো। আপনারা আছেন তো আমার সাথে নাকি? আপনাদের বোরিং লাগতেছে মনে হয় নাকি? কেউ কোনো কথাটা তো জি জি বলতেছেন আছি, না না বোরিং লাগার কিছু নাই। শুনছি ভাইয়া। ওকে, ঠিক আছে। ওকে, স্পেন্ড ক্যাটাগরিজ আমরা প্রকিউরমেন্ট থেকে কি করি? আমরা প্রকিউরমেন্ট থেকে মূলত খরচ করি। খরচ করা মানে স্পেন্ড করা, মানে স্পেন্ডিং করতেছি আমরা। তো আমরা তো নানান জায়গায় খরচ করি, নানান জিনিস কিনতে খরচ করি, সেগুলোর মধ্যে একটু আপনার ভেদাভেদ আছে, সেগুলো আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি অল্প করে। ডাইরেক্ট স্পেন্ড ক্যাটাগরিজ, ইনডাইরেক্ট স্পেন্ড ক্যাটাগরিজ। ডাইরেক্ট স্পেন্ড কোনটা, ইনডাইরেক্ট স্পেন্ড কোনটা? হ্যাঁ, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি নাকি আপনাদেরকে, থিওরিটিক্যাল না বলে বলবো, উদাহরণ দিয়ে বলি। জি জি অবশ্যই। আমরা সবাই ব্রিটিশ আমেরিকান টোবাকোর নাম জানি, জানি না? জি স্যার। আচ্ছা, ব্রিটিশ আমেরিকান টোবাকো কি বিক্রি করে? সিগারেট। সিগারেট বিক্রি করে। সিগারেট বিক্রি করে, মানে হচ্ছে সিগারেট বিক্রি করে সে তার রেভিনিউটাকে জেনারেট করে, সে তার ব্যবসা করে। এই সিগারেট যেই প্রোডাক্টটা বিক্রি করে সে মানুষের কাছ থেকে টাকা তুলে নিয়ে যায় বা বিক্রি করে সে ব্যবসাটা করে, সেই সিগারেটটা বানানোর জন্য যা যা প্রোডাক্ট তার দরকার হয়
সেগুলোর পিছনে আমরা যে খরচটা করি, যে স্পেন্ডটা করি, সেটা হচ্ছে ডাইরেক্ট স্পেন্ড ক্যাটাগরি। যেমন ধরেন একটা সিগারেট তৈরি করার জন্য একটা সিগারেটের আপনার তামাক পাতা লাগে, একটা ফিল্টার লাগে, একটা আপনার র্যাপিং পেপার লাগে এবং সাথে কিছু ফ্রেগরেন্স লাগে। তাহলে এই সিগারেটটা তৈরি করার জন্য এই 4টা জিনিস কেনার জন্য আমি যে খরচটা করি এটা হবে ডাইরেক্ট স্পেন্ড ক্যাটাগরিজের মধ্যে। আবার এই সিগারেটটা, এই জিনিসগুলো তৈরি আমি যদি এনে দিই তাহলেই তো আর সিগারেটটা তৈরি হয়েছে না। সিগারেটটা মেশিনের ভিতর দিয়ে যায়, সিগারেটটা ওই মেশিনটাকে আপনার মেনটেনেন্স করতে হয়, ওই মেশিনটাকে ক্লিনিং করতে হয়, তারপরে কিছু আপনার মার্কেটিং আপনার স্পেন্ডিং আছে, এটার জন্য প্রচারণা চালাতে হয়। মানে সিগারেটটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আরো কিছু এডমিনিস্ট্রেটিভ বা আপনার অ্যাসোসিয়েটেড কস্ট লাগে। আবার আরো কিছু আপনার জিনিসপত্র আপনাকে কিনতে হয়, আপনাকে লজিস্টিক সার্ভিস আপনার কিনতে হয়, আপনাকে মার্কেটিং আপনার এজেন্সিকে হায়ার করতে হয়, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে সিগারেটকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অ্যাসোসিয়েটেড কস্ট। এই যে খরচটা, এই যে স্পেন্ডটা, এইটা প্রকুরমেন্টের ভাষায় আমরা বলি ইনডাইরেক্ট স্পেন্ড ক্যাটাগরিজ। আমি কি বুঝাইতে পারলাম? আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? না ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনে যাব। ঠিক আছে, ওকে। এবার আসেন দেখেন টেইল স্পেন্ড অ্যানালাইসিস। টেইল স্পেন্ড অ্যানালাইসিস হচ্ছে আপনারা আমরা সবাই দেখবো যে আমাদের যখন অর্গানাইজেশন সারা বছর কাজ করি, সারা বছর কাজ করার সময় আমরা কি করি, আমরা ছোট 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 অনেক জিনিস কিনি, বছর শেষে এটা একটা বিশাল অ্যামাউন্ট হয়ে যায়। যেমন ধরেন আপনি আপনার ধরেন 50টা গাড়ির একটা আপনার ফ্লিট আপনি করেন, এই ফ্লিটের আপনার স্পেয়ার পার্টস বা অটো পার্টস আপনি কিনেন, আপনি দেখবেন যে সারা বছর আপনি অল্প অল্প করে কিনছেন। হ্যাঁ, এই এই মাসে ধরেন কিনলেন আপনার 1 লাখ টাকা, এরপরের মাসে কিনলেন 75,000 টাকার, এরপরের মাসে কিনলেন আপনি 3 লাখ টাকার। বছর শেষে দেখবেন যে এটা একটা বিশাল অ্যামাউন্ট। এই যে ছোট ছোট অ্যামাউন্ট করে কিনে বছর শেষে একটা বড় অ্যামাউন্ট হয়ে যায়, সেটাকে আমরা বলি টেইল স্পেন্ড অ্যানালাইসিস। এই আইটেমগুলা কোনগুলা যেটা আমাকে সারা বছর ব্যাপী অল্প অল্প করে কিনতে হয় কিন্তু বছর শেষে এটার অ্যামাউন্টটা অনেক বড়, সেটা হচ্ছে টেইল স্পেন্ড অ্যানালাইসিস। বেসিক স্পেন্ড অ্যানালাইসিস হচ্ছে আপনার পুরো সাপ্লাই চেইনটাকে, পুরো অফিসটাকে চালানোর জন্য বেসিক যেই জিনিসপত্রগুলো আপনাকে আসলে কিনতে হয়, যেমন আপনাকে ইউটিলিটিস কিনতে হবে, যেমন আপনাকে পানি কিনতে হবে, যেমন আপনাকে ইলেকট্রিসিটি কিনতে হবে, যেমন আপনাকে আসলে ক্লিনিং করার জন্য আপনার লেবার হায়ার করতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার বেসিক স্পেন্ড অ্যানালাইসিস। আরেকটা হচ্ছে ভেন্ডর বেস। আপনি 100 জন ভেন্ডরের সাথে কাজ করেন, কোন কোন ভেন্ডরকে আপনি অনেক বেশি আপনার টাকা দেন, কোন কোন ভেন্ডরকে আপনি কম টাকা দেন, কোন কোন ভেন্ডর আপনার কাছ থেকে অনেক বেশি টাকা নিয়ে যায়, মানে তার পিছনে খরচ হয় বেশি, তার ইনভয়েস আপনার অ্যামাউন্টটা বেশি, কোন কোন ভেন্ডরের ইনভয়েস অ্যামাউন্ট খুবই কম। এটাকে আমরা ভেন্ডর বেসড অ্যানালাইসিস বা স্পেন্ড ক্যাটাগরিজ বলি। আরেকটা হচ্ছে ক্যাটাগরি বেসড। ওই যে আপনি 100টা আইটেম কিনেন, এটার মধ্যে আপনি 5টা 6টা 7টা ক্যাটাগরি করে ফেলেন, অটো পার্টস, স্পেয়ার পার্টস, অফিস সাপ্লাইজ, ঠিক আছে, আপনার সার্ভিস প্রকিউরমেন্ট, যে কোনো ধরনের সার্ভিস, ঠিক আছে। এইগুলো যখন আপনি করলেন তখন এটাকে আপনি ক্যাটাগরি করবেন। তো প্রত্যেকটা ক্যাটাগরির এগেইনস্টে আপনি কত টাকা স্পেন্ড করেন, এই অ্যানালিসিসটা যখন আমরা করব সেটাও একটা স্পেন্ড ক্যাটাগরির মধ্যে ইনশাল্লাহ পড়ে যাবে। ওকে, আপনারা ক্রালজিক ম্যাট্রিক্স এর নাম শুনেছেন কেউ? ক্রালজিক ম্যাট্রিক্স, পিটার ক্রালজিকের আপনার দেয়া ক্রালজিক ম্যাট্রিক্স এর নাম কি কেউ আপনাদের জানা আছে? ওকে, আমরা এখানে একটু ক্রালজিক ম্যাট্রিক্সটা দেখবো ছোট্ট করে, আমরা খুব জটিল করে দেখবো না, ছোট্ট করে দেখবো। আপনি এই যে জিনিসপত্র কিনেন, এই জিনিসপত্রটা 2টা বিষয়ের উপরে ভিত্তি করে আমরা আসলে ডিসাইড করি যে এই জিনিসটা আমরা আসলে আমাদের জন্য কি এটা নন ক্রিটিক্যাল আইটেমস, এটা কি আমাদের জন্য লেভারেজ আইটেমস, এটা কি আমাদের জন্য বটলনেক আইটেমস, নাকি এটা স্ট্র্যাটেজিক আইটেমস। যেমন ধরেন যেই আইটেম বাজারে সব সময় পাওয়া যায় এবং এইটার জন্য আমাকে খরচ করতে হয় খুবই অল্প টাকা, আমি ধরেন পুরো প্রকিউরমেন্টে 100 টাকা খরচ করি বছরে, এইটার পিছনে আমার মাত্র 2 টাকা খরচ হয় সারা বছরে, এই আইটেমগুলো হচ্ছে আমাদের নন ক্রিটিক্যাল আইটেম। যেমন ধরেন আমাদের অফিস সাপ্লাইজ, আমরা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি নিশ্চয়ই অফিস সাপ্লাইজ আমার র মেটেরিয়ালস এর আপনার কিনে আনার যে পরিমাণ টাকা লাগে সেটা সমান না, এবং এটা বাজারে সবসময় এই অফিস সাপ্লাইজ গুলো পাওয়াও যায়, তার মানে এটা নন ক্রিটিক্যাল আইটেমস। আবার ধরেন এমন একটা আইটেম যেটা প্রচুর আপনার ভেন্ডরের কাছে আছে কিন্তু এইটার না দাম অনেক বেশি, ঠিক আছে, অনেক টাকা দিয়ে অনেক এক্সপেন্সিভ আপনি জিনিসপত্র আপনার কিনতে হয়। যেমন ধরেন আপনি একটা মেশিনারিজ কিনে আনেন, এটা অনেক ভেন্ডরের কাছে আছে কিন্তু এই মেশিনারিজটার দাম অনেক বেশি, ঠিক আছে। সো এইটা হয়ে যাবে আপনার জন্য লেভারেজ আইটেম, ঠিক আছে, এইটা হয়ে যাবে আপনার জন্য লেভারেজ আইটেমস। যে তখন আপনাকে চিন্তা করতে হবে যে যেহেতু অনেক সাপ্লায়ার আছে তাহলে আমি কম্পিটিটিভ বিডিং এ গিয়ে চেষ্টা করব যে কে সবচেয়ে ভালো প্রাইস দেয় তার কাছ থেকে আমি কিনবো। আবার এটা ঠিক কাছাকাছি আরেকটা হচ্ছে যে সাপ্লাই রিস্ক ইজ হাই, মানে হচ্ছে বাজারে এইটার সাপ্লায়ার খুব বেশি নাই কিন্তু এটা কিনতে আসলে খুব বেশি আপনার টাকা লাগে না, খুবই অল্প টাকা লাগে, তার মানে হচ্ছে আপনার এমন একটা র মেটেরিয়ালস যেইটা বাজারে মাত্র 1জন বা 2জন এনে দেয় কিন্তু আপনার এটা কিনার মানে এটার জন্য আসলে টাকা খরচ করতে হয় কম, খুবই অল্প টাকার জিনিসপত্র, ঠিক আছে। তখন এটা হয়ে যাবে আপনার জন্য বটল নেক আইটেমস।
আবার একইভাবে দুইটাই যদি হাই হয়, যেমন ধরেন আপনি যেই জিনিসটা কিনতে চাচ্ছেন সেইটা প্রচুর টাকা দিয়ে কিনতে হয়, এক্সপেন্সিভ জিনিস, এবং এটার সাপ্লায়ারও বাজারে খুবই কম, তার মানে এটা আপনার জন্য স্ট্র্যাটেজিক আইটেমস, এটা ছাড়া আপনার জীবন চলবে না এবং অনেক টাকা খরচ হয়। তার মানে ওই সাপ্লায়ারটার সাথে আপনার পার্টনারের মতো করে আচরণ করতে হবে এবং আপনি তাকে সবসময় হাতে হাত ধরে আপনার চলতে হবে, না হলে আপনার সাপ্লাই চেইন বন্ধ হয়ে যেতে পারে। আমি কি কিছুটা বুঝাইতে পারলাম? আপনারা কি কিছু বুঝতে পারলেন? জি জি স্যার। ওকে, ঠিক আছে, আসেন আমরা সামনে যাই। ওকে, এখন স্যার আপনি আরেকবার যদি একটু বলতেন, স্যার একবার যদি একটু বলতেন। হ্যাঁ, আমি আবার আবার বলবো। জি জি, হ্যালো, আরেকবার বললে ভালো হয়। আচ্ছা আমি আবার বলছি, আপনি একটু উদাহরণগুলো ভাইয়া একটু আপনার একটু বোঝার চেষ্টা করেন বা রিলেট করার চেষ্টা করেন। অফিস সাপ্লাইজ আপনি আপনার অফিসের জন্য কিনেন, যেগুলোর দাম আসলে খুব কম আপনার পুরো প্রকিউরমেন্টের তুলনায়, সব যা কিনেন এটার করবে না, কিন্তু এই অফিস সাপ্লাইজটা খুবই আপনার অনেক ভেন্ডরের কাছে পাওয়া যায়, এটার জন্য আপনার আসলে আপনার কষ্ট করতে হয় না ভেন্ডর খুঁজতে। তার মানে হচ্ছে সাপ্লাই রিস্ক মানে ভেন্ডর পাওয়া যায় মানে সাপ্লাই রিস্ক ইজ লো, প্রফিট ইম্প্যাক্ট লো মানে হচ্ছে এটার জন্য আপনার কম টাকা খরচ করতে হয়। এই অফিস সাপ্লাইজের জিনিসটা হচ্ছে আপনার জন্য নন ক্রিটিক্যাল আইটেমস। সাপ্লাই রিস্ক হচ্ছে লো, সাপ্লাই রিস্ক লো মানে হচ্ছে এইটা আপনার পাওয়া যায় আপনার মানে অনেক ভেন্ডরের কাছে, কারণ এটা সাপ্লাই রিস্ক লো। প্রফিট ইম্প্যাক্ট ইজ হাই মানে আপনি একটা মেশিনারিজ কিনতে চাচ্ছেন যেটা আসলে অনেক এক্সপেন্সিভ, কিন্তু এটা অনেক ভেন্ডরের কাছে পাওয়া যায়, তার মানে আপনি কি করবেন, আপনি কম্পিটিটিভ বিডিং এ যাবেন, যেহেতু অনেক ভেন্ডর অ্যাভেলেবেল আছে, কিন্তু কারণ আপনার তো এবার টাকা খরচ যাচ্ছে, তাহলে আপনি চেষ্টা করবেন অনেক ভেন্ডরের কাছ থেকে কোটেশন এনে আপনি আসলে দেখার চেষ্টা করবেন কি আপনাকে আসলে বেটার প্রাইস দেয়। সো ওই আইটেমটা হবে আপনার জন্য লেভারেজ আইটেমস। আবার সাপ্লাই রিস্ক ইজ হাই মানে খুব বেশি ভেন্ডর এই জিনিসটা আপনাকে দিতে পারে না, কিন্তু এটার জিনিসটার দাম কম। ধরেন আপনি খুব রেগুলার একটা র মেটেরিয়ালস নেন, বাংলাদেশে মাত্র অথরাইজড ডিলার আছে একজন বা দুইজন, ঠিক আছে, তার মানে আপনার সাপ্লাই রিস্ক হাই, খুব বেশি ভেন্ডর নাই, কিন্তু এটার জন্য আপনাকে খরচ করতে হয় কম টাকা, এটা খুব বেশি এক্সপেন্সিভ জিনিস না, তখন ওই র মেটেরিয়ালসটা আপনার জন্য বটল নেক আইটেমস। আবার কোনো একটা জিনিস যেটা খুব বেশি ভেন্ডরের কাছে নাই, আবার প্রফিট ইম্প্যাক্ট হাই মানে এটা আপনি কিনতেও অনেক বেশি টাকা লাগে, ঠিক আছে, বাংলাদেশে মাত্র একজন ডিলার আছে এবং সে খুবই এক্সপেন্সিভ এক্সক্লুসিভ ভাবে এটা আসলে বিক্রি করে, তার মানে প্রফিট ইম্প্যাক্ট হচ্ছে আপনার হাই, মানে দুইটাই যখন হাই হয়ে যাবে তখন এটা স্ট্র্যাটেজিক আইটেমস। এটা ছাড়া যদি আপনার জীবন না চলে, এটার আপনার দাম আপনার যতই বেশি হোক সেটা আপনাকে যদি কিনতেই হয়, তাহলে এটা আপনার স্ট্র্যাটেজিক আইটেমস, তখন আপনি ওই সাপ্লায়ারটার সাথে যেই স্ট্র্যাটেজিক আইটেমসটা আপনাকে ডেলিভারি দেয় তার সাথে পার্টনার সুলভ আচরণ করতে হবে। ভাই আমি কি আবার কিছুটা বুঝাতে পারলাম? জি জি, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আসেন সামনে যাই। এই যে আমরা আপনার প্রকুরমেন্ট করছি, এই প্রকুরমেন্ট করার ফাঁকে ফাঁকে আমাদেরকে আসলে প্রকুরমেন্টের লেভেল বুঝতে হবে, আমরা একটা লেভেল থেকে আরেকটা লেভেলে আমরা উত্তীর্ণ হতে যাবো প্রকুরমেন্টটা ভালো করার জন্য। একটা হচ্ছে আমাদের অপারেশনাল প্রকুরমেন্ট, আমরা ডে টু ডে যত অপারেশনাল প্রকুরমেন্ট করি, আমরা প্রতিদিন আপনার আপনার 10টা 15টা 20টা 30টা আপনার পারচেজ অর্ডার করছি, এগুলো একদম রেগুলার অ্যাক্টিভিটিস, রিপিটিটিভ কাজ, ঠিক আছে। এইখানে আমাদের কাজ হচ্ছে আমাদের প্রত্যেক দিনের হিসাবে দেখেন ডেইলি প্রকুরমেন্ট অ্যাক্টিভিটি, সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, কন্ট্রাক্ট কমপ্লায়েন্স, মানে হচ্ছে আমাদের সাপ্লায়ার এখন আগের মতো আমাদের সাথে আছে কিনা, সাপ্লায়ার আমাকে সঠিক দাম দিচ্ছে কিনা, এবং তার সাথে আমি অনেকটা অটোমেটেড প্রক্রিয়া রিপিটেটিভ কাজ করছি কিনা, এটা হচ্ছে অপারেশনাল প্রকুরমেন্ট বলি আমরা যখন এই ধরনের কাজ করি। আমরা যদি আরেকটু উন্নতি করতে চাই আমাদের প্রকুরমেন্ট, আমাদের চলে যেতে হবে টেকটিক্যাল প্রকুরমেন্টে। টেকটিক্যাল প্রকুরমেন্ট কি করে, সে একই সাপ্লায়ারে সন্তুষ্ট থাকে না, সে বারবার নতুন সাপ্লায়ার খুঁজে বের করার চেষ্টা করে, তাদের সাথে নেগোশিয়েট করার চেষ্টা করে, সে মার্কেট সার্ভে করে, সে কোন আইটেমের পিছনে কত টাকা, কোন ক্যাটাগরির পিছনে কত টাকা খরচ হয়, সেই অনুযায়ী নতুন নতুন সাপ্লায়ারকে সে আসলে খুঁজে বের করার চেষ্টা করে, ঠিক আছে। সো এটা হচ্ছে টেকটিক্যাল প্রকুরমেন্ট। আগেরটার মধ্যে আপনি একই সাপ্লায়ার বা রিপিটেটিভ সাপ্লায়ারের সাথে কাজ করতেছেন, টেকটিক্যাল প্রকুরমেন্টে আপনি নতুন নতুন সাপ্লায়ার খুঁজে বের করার চেষ্টা করতেছেন। স্ট্র্যাটেজিক প্রকুরমেন্ট হচ্ছে আপনি একটা সাপ্লায়ারকে বারবার ডেকে আনে, তার সাথে আপনি লং টার্ম কন্ট্রাক্ট করার চেষ্টা করতেছেন, ঠিক আছে। সে আপনাকে আসলে 5 বছরের কন্ট্রাক্টে আসলে কত টাকায় দিতে পারবে, এইভাবে স্ট্র্যাটেজিক্যালি সে আপনি আসলে তার সাথে একটা লং টার্ম এগ্রিমেন্ট করার চেষ্টা করছেন, তাহলে এইটা আপনি আরেকটা লেভেলে পৌঁছে গেলেন, আরেকটা হায়ার লেভেলে পৌঁছে গেলেন। আরেকটা হচ্ছে বিজনেস ইনোভেশন। বিজনেস আপনার কোম্পানি যখন ডিসাইড করে যে আমি একটা নতুন প্রোডাক্ট বাজারে ছাড়বো, তখন এইটার সম্পূর্ণ ইনোভেশন কোথায় কি হবে, প্রকুরমেন্ট কিভাবে হবে, এইটার পুরোপুরি দায়িত্ব আসলে প্রকুরমেন্টের উপরই বর্তায়। প্রকুরমেন্ট তখন ওই আস্থাটা অর্জন করে ফেলে যে উইল ডিসাইড যে কোথা থেকে র মেটেরিয়ালস আসবে, কোথা থেকে আসলে কতটুকু খরচ হবে। এইটা হচ্ছে একদম হাইয়েস্ট লেভেল। হাইয়েস্ট লেভেলে যখন আপনি চলে যাবেন, আপনি তখন আপনার মানে আপনারা দেখবেন আপনার আমার কোম্পানিতে যখন সাপ্লাই চেইনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, তখন আপনি বুঝবেন যে আপনারা বিজনেস ইনোভেশনের জায়গাটায় আপনার চলে গেছে, ঠিক আছে। ওকে,
এখন এই যে আমরা লেভেল অফ প্রকুরমেন্টের কথা বলতেছি, আমাদেরকে তো এখানে পৌঁছাইতে হবে, এগুলো তো আমরা থিওরিটিক্যালি জানলাম, আমাদের তো কিছু কিছু কাজ করতে হবে। একটা হচ্ছে যে আমরা অযথা যেই কাজগুলো খুব সহজভাবে করতে পারি সেই কাজগুলোকে আমরা অযথা আসলে কমপ্লেক্স করব না। যেই কাজগুলো আমি 3 দিনে করতে পারি, যেই কাজগুলো 5 দিনে করতে পারি, যেই ছোট প্রকুরমেন্টটা আমি পেটি কেসের মাধ্যমে করতে পারি সেটা পেটি কেসই করবো। আমি শুধুমাত্র টেন্ডারিং এ যাবো না, মানে হচ্ছে কাজটাকে সিম্পলিফাই করা। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমাদের যারা স্টাফ আছেন, আমাদের স্টাফদেরকে সবসময় এনকারেজ করতে হবে প্রকুরমেন্টের নলেজটা, এই যে আপনারা একটা আপনার সেমিনার করতে আসছেন, কিছু নলেজ গ্যাদার করতে আসছেন, নতুন ইনফরমেশন পেতে আসেন, তাদেরকে সবসময় এনকারেজ করতে হবে এগুলোর মধ্যে যাতে তারা ইনভলভ থাকে। এগুলোর মধ্যে ইনভলভ থাকলে কি নতুন ইনফরমেশন পাওয়া যায়, নতুন অনেক কিছু আপনার জানতে পাওয়া যায়। সো আপনাকে নেক্সট মানে আপনি যদি অপারেশনাল প্রকুরমেন্টে থাকেন, আপনাকে টেকনিক্যালে যাইতে হলে আপনার প্রকুরমেন্ট স্টাফদেরও কিন্তু আপনার উন্নতি করতে হবে। ঠিক আছে। আরেকটা হচ্ছে যে অনেকগুলো পয়েন্ট এখানে আছে, 2-3টা পয়েন্ট আছে শুধুমাত্র আউটসোর্সিং এর উপরে। ঠিক আছে। আপনার কাছে যদি মনে হয় যে আপনি নিজে থেকে আপনার টিম এই প্রকুরমেন্টের কাজটা করতে পারবে না, তাহলে আপনাকে আমাকে একটু 1 মিনিট একটু সময় দিবেন। আপনি দেখবেন আউটসোর্সিং, আপনি ধরে নিলেন যে আপনার প্রকুরমেন্ট আসলে এই কাজগুলো করতে পারবে না, তাহলে আপনি একটা অন্য কোম্পানিকে হায়ার করবেন, মানে আপনি আউটসোর্স করে দিলেন প্রকুরমেন্টের কাজটা। প্রকুরমেন্টটা যদি আপনি আউটসোর্স করে দেন, দেখা যাবে যে আপনার কোম্পানির খরচ কমে যাবে, আপনার আসলে ওভারহেড কমে যেতে পারে, আপনার এফোর্ট কমে যেতে পারে। ঠিক আছে। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে আউটসোর্সিং হ্যাজ বিকাম এ ভেরি পপুলার আইডিয়া অ্যামং দা আপনার গ্লোব। সো আপনি এই কাজগুলো আপনি আসলে করতে পারেন, আপনি আউটসোর্স করে দিতে পারেন পুরো বিষয়টা। ঠিক আছে। আরেকটা হচ্ছে যে আপনি অবশ্যই আপনার লং টার্ম কন্ট্রাক্টের দিকে যেতে পারেন। লং টার্ম কন্ট্রাক্টে গেলে আপনি হয়তো আপনার ইয়ে করতে পারবেন, আপনি মানে অনেক বেশি আপনার মানে বারবার একই কাজ না করে আপনি অনেক দিন পর পর এই কাজটাকে একটা 3 বছর 5 বছর কন্ট্রাক্ট করবেন, তখন করতে পারবেন। আরেকটা হচ্ছে যে সাপ্লায়ারের সাথে আপনার স্ট্র্যাটেজিক সম্পর্ক বা খুব ভালো সম্পর্ক রাখতে হবে, কারণ আপনি যখন গর্তে পড়বেন, আপনি যখন ঝামেলায় পড়বেন, সাপ্লায়ারই কিন্তু আপনাকে আসলে মানে তুলে আনবে, আপনাকে আসলে হেল্প করবে। ঠিক আছে। ওকে। ওকে। এখন প্রকুরমেন্ট কস্ট সেভিং, আমরা তো প্রকুরমেন্টের একটা অন্যতম কাজ হচ্ছে আমরা কস্ট বাঁচাইতে চাই। ঠিক আছে। কস্ট বাঁচাইতে হলে প্রথম কাজ যেটা করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে যত বেশি সম্ভব কম্পিটিটিভ বিডিং এ যেতে হবে। আপনারা নিশ্চয়ই দেখছেন গত 5 থেকে 7 বছরে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের আপনার যে বিডিং প্রসিডিউর, সেখানে কিন্তু একটা বড় চেঞ্জ আসছে, সেটা হচ্ছে কম্পিটিটিভ বিডিং হয় অলমোস্ট আপনার সব ক্ষেত্রে। সো আপনাকে এই কম্পিটিটিভ বিডিং আপনি যত বেশি করবেন, যত বেশি কোটেশন আপনি কালেক্ট করার চেষ্টা করবেন, তত ভালো প্রাইস আপনি পাবেন। ঠিক আছে। আরেকটা হচ্ছে যে আপনাকে টোটাল কস্ট অফ ওনারশিপ, টোটাল কস্ট অফ ওনারশিপটা হচ্ছে আপনি একটা ধরেন জেনারেটর কিনবেন, জেনারেটরের প্রাইস হচ্ছে 1 লক্ষ টাকা, কিন্তু জেনারেটরকে আপনি যখন 5 বছর ধরে ব্যবহার করবেন, সেটার ফুয়েল প্রাইস আছে, সেটার মেনটেনেন্স কস্ট আছে, সেটার আপনার ওয়ারেন্টি কস্ট আছে, সেটার আপনার মানে ট্রেনিং কস্ট আছে, আপনি যেই জায়গাটা এটাতে এই জেনারেটর রেখেছেন সেটার একটা ভাড়ার ব্যাপার আছে। সো এই যে সমস্ত খরচগুলা, এই সমস্ত খরচগুলা চিন্তা করে আপনি যখন পুরো একটা সিদ্ধান্ত নিবেন, তখন আপনি আসলে প্রকুরমেন্ট থেকে কিছু টাকা আসলে বাঁচাইতে পারবেন। দেখা গেল যে আপনি একটা চাইনিজ মেড আপনি একটা জেনারেটর কিনছেন অল্প টাকায়, ধরেন 80,000 টাকায় কিনছেন। ঠিক আছে। আর ওয়ারেজ আপনার জার্মান মেড আর একটা জেনারেটর ছিল 1 লক্ষ টাকা, সেটা আপনি করলেন কি 20,000 টাকা বাঁচানোর জন্য ওই চাইনিজ আপনার ব্র্যান্ডেড আপনার ইয়াটা নিয়ে আসলেন, জেনারেটর নিয়ে আসলেন, কিন্তু চাইনিজ ওই জেনারেটর আপনি চালানো শুরু করলেন, প্রতি মাসে ফুয়েল কস্ট লাগে বেশি, মেনটেনেন্স লাগে বেশি। আপনার দেখা গেল যে 5 বছর পরে হিসাব করে আপনার যেই টাকা আপনার আপনি ইনকার করেছেন ওই চাইনিজ আপনার ব্র্যান্ডের পিছনে, আপনি যদি জার্মানিটা কিনতেন তার অর্ধেক টাকা খরচ হতো, যদিও আপনি ইনিশিয়ালি কিন্তু বেশি টাকা দিচ্ছেন, ইনিশিয়ালি বেশি টাকা দিলেও পরের টাকাগুলো আসলে কম। সো এইভাবে আপনি আসলে টোটাল কস্ট অফ ওনারশিপের ভিত্তিতে মানে ওভারঅল যত বছর ধরে আপনি ব্যবহার করতে চান, পুরোটা পিরিয়ডে আপনার এই মেশিনটার পিছনে কত টাকা খরচ হবে সেইটা বিবেচনা করে আপনি যখন ডিসিশন নেবেন, তখন আপনি একটা বড় কস্ট আপনি আসলে বাঁচাইতে পারবেন। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে স্ট্র্যাটেজিক সোর্সিং এ আপনি যাবেন। স্ট্র্যাটেজিক সোর্সিং এ কি হইতে পারে, আমি এগুলো আছে, আমি সবগুলো বলবো না আপনাদেরকে, আপনাদেরকে আমি কয়েকটা বলে দিই। ঠিক আছে। স্ট্র্যাটেজিক হচ্ছে যে প্রথম হচ্ছে স্ট্র্যাটেজিক প্রকুরমেন্টের একটা বিষয়, সেটা হচ্ছে আপনি লং টার্ম এগ্রিমেন্ট করবেন। ঠিক আছে। 1 নম্বর গেল, আপনি লং টার্ম এগ্রিমেন্ট করা বলতে কি বুঝায় আমরা সবাই জানি। ভিএমআই, ভেন্ডর ম্যানেজড ইনভেন্টরি, মানে হচ্ছে আপনি ইনভেন্টরি কিনে আপনার ওয়্যার হাউসে রেখে দেন, আপনি সেটার আপনার ক্যালকুলেশন করেন, আপনি সেটার আপনার আসলে কবে এটাকে রিপ্লেনিশ করতে হবে সেটা আপনি হিসাব করেন, আপনার প্রচুর সময় নষ্ট হয়। আপনি করলেন কি এই দায়িত্বটা ভেন্ডরকে দিয়ে দিলেন, বলবেন যে তুমি আমার হিসাব করবা, তোমার ওয়্যার হাউসে থাকতে পারে অথবা আমার ওয়্যার হাউসে থাকতে পারে, কিন্তু কখন রিপ্লেনিশ করতে হবে ইনভেন্টরি তোমার কাছে থাকবে, যখন যেটা দরকার সেটা তুমি আমাকে দিয়ে যাবা। এই যে ভেন্ডরকে আপনি ইনভেন্টরি ম্যানেজ করার দায়িত্ব দিচ্ছেন, এই আইডিয়াটাকে বলে ভেন্ডর ম্যানেজ ইনভেন্টরি, এতে আপনার কস্ট সেভিং হইতে পারে। ঠিক আছে। ওকে। আরেকটা হচ্ছে যে আপনি পুরো প্রকুরমেন্টকে আপনি যদি সেন্ট্রালাইজ করেন আপনার করে ফেলেন, আপনি ধরেন
ঢাকার হেড অফিসে বসে থাকেন, আপনার আরো 3টা সাব অফিস আছে, ওই 3টা সাব অফিসে আপনি 3 তিরিকা 9 জন লোককে আপনি আসলে প্রকুরমেন্টে আপনার নিয়োগ দিয়ে রাখতেছে, কারণ তারা ডিসেন্ট্রালাইজ প্রকুরমেন্ট করে, তারা তাদের প্রকুরমেন্ট সেটা না করে আপনি যদি ঢাকা, যেহেতু আমাদের সেন্টার পয়েন্ট, ঢাকায় যদি আপনি আরো একটা বা 2টা স্টাফ আপনি বাড়িয়ে দিয়ে আপনি যদি পুরো প্রকুরমেন্টটা সেন্ট্রালাইজ করেন, অনেক সময় কিন্তু আপনার স্টাফিং খরচ বা অ্যাডমিনিস্ট্রেটিভ খরচটা কমে যায়। ঠিক আছে, এইটা একটা। আরেকটা হচ্ছে যে আপনি যখন প্রকুরমেন্টের কোনো ডিসিশন নিবেন, আপনাকে মনে রাখতে হবে যে আপনি কিন্তু সব বিষয়ে টেকনিক্যালি কোয়ালিফাইড না একজন পার্সন হিসেবে। যেমন ধরেন ইলেকট্রিক্যাল কোনো আইটেম যখন আপনি ইভালুয়েট করবেন, তখন আপনি অবশ্যই ইলেকট্রিক্যাল যে ইঞ্জিনিয়ার আছেন, যিনি এটার মধ্যে আপনার এক্সপিরিয়েন্স বা যিনি এটার টেকনিক্যাল নলেজ আছেন, তাকে রাখার চেষ্টা করবেন আপনার ইভালুয়েশন টিমের মধ্যে। ঠিক আছে, ওকে। আর আরেকটা হচ্ছে যে আমাদের সাপ্লাই চেইন মার্কেট বা সাপ্লাই মার্কেট খুবই ভোলাটাইল, খুবই আপনার এভার চেঞ্জিং, হঠাৎ করে আপনার চেঞ্জ হয়ে যায়, আজকে এইটা পাওয়া যায়, কালকে এইটা পাওয়া যায় না। ঠিক আছে, বিশেষ করে এই যুদ্ধ টুদ্ধ হয়ে তো আরো ভোলাটাইল হয়ে গেছে। আপনাকে সব সময় হিসাবের মধ্যে রাখতে হবে যে নতুন কোন প্রোডাক্ট এসছে, কোন প্রোডাক্ট আপনার অবসলিট হয়ে গেছে, আবার কোন প্রোডাক্ট কিনে আমি কিছুটা আপনার খরচ বাঁচাইতে পারবো। তার মানে আপনাকে কনস্ট্যান্ট একটা মনিটরিং এর মধ্যে থাকতে হবে, কনস্ট্যান্ট একটা রিসার্চের মধ্যে থাকতে হবে যে কোন জিনিসটার দাম কখন আপনার বাড়তেছে বা কমতেছে, এবং কম জিনিসটা আপনি যদি কিনতে পারেন তাহলে আপনি প্রকুরমেন্ট একটু কস্ট আপনি বাঁচাইতে পারবেন। ঠিক আছে, আপনারা কি মোটামুটি আমাদের আইডিয়া গুলো নিয়ে আসলে কথা বলতে পারছেন? মানে আপনারা কি বুঝতে পারছেন? আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আছে? জি, বুঝতে পারছি, বেসিক জিনিসগুলা হ্যাঁ, বোঝার চেষ্টা বেসিক করতেছি। জিনিসগুলো। আচ্ছা, আমরা এই যে আলোচনাগুলো করলাম, আমাদের যে আপনার ওয়ার্কশপের যে মূল বিষয় ছিল সেটা হচ্ছে যে কি, আপনার সাকসেস অফ প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট। এখন আমরা তো আপনাদেরকে একটা খুবই ব্রিফ একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে সাকসেসটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি। সাকসেসটা আপনারা অ্যাচিভ করার ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই দেখবেন যে আমরা ঘুরে ফিরে একটা কথার মধ্যে খুবই ইমফেসিস দিচ্ছিলাম যে প্রকিউরমেন্ট স্টাফদের আসলে কোয়ালিফাইড হয়ে ওঠা, প্রকিউরমেন্ট স্টাফদের জানা যে আসলে আমাকে কি করতে হবে। সেই জানার অংশ হিসেবে আপনারা জানেন যে ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল লার্নিং আইআইএল, যে প্ল্যাটফর্মটাতে আমরা এখন আছি, তাদের আসলে একটা আপনার কোর্স আছে, সেটা হচ্ছে যে আমরা এখানে বলছি, এই যে দেখেন, সার্টিফাইড প্রফেশনাল ইন প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট, সিপিপিএম। এইটা আসলে 8টা ক্লাসের একটা কোর্স যেটা আইআইএল আপনার অফার করে থাকে। এবং এই পুরো কোর্সটার মধ্যে আমরা 8টা ক্লাস থাকবে, প্রত্যেকটা ক্লাস 3 ঘন্টা করে, এবং আমরা ইউজুয়ালি আপনার স্যাটারডে আপনার ইভিনিং এ ক্লাসটা নেই, বাট মাঝে মাঝে আমরা অনেক সময় চেষ্টা করি যে যদি ফাঁকে ফাঁকে কোনো একটা দিন বন্ধ পাই, শুক্রবারে যদি আপনার খালি থাকে, আমরা তখনও আসলে ক্লাসটা নিয়ে আপনার নেওয়ার চেষ্টা করি। তো এইটা পুরোটাই আসলে আপনার জুমে হয়, এবং আপনারা আপনার আপনাদের বাসা বা অফিস থেকেও সেটাকে আপনার অ্যাভেল করতে পারবেন বা আপনার পার্টিসিপেট করতে পারবেন। সো এবং এই কোর্সটা আমাদের যে একটা সেশন আছে, আমাদের প্রায় 4টা 5টা সেশন অলরেডি হয়ে গেছে, 4টা 5টা ব্যাচ। আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে 11ই মে, মানে হচ্ছে আগামী শনিবারের পরের শনিবার। ঠিক আছে, সো আপনারা এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম কিছুক্ষণ আগে, সেই বিষয়গুলোর অনেকটা ডিটেইল আলোচনা আমাদের এই কোর্সটা আসলে কভার করে। ঠিক আছে, এইটা আমরা যেহেতু প্রতি সপ্তাহে একটা করে ক্লাস, সেই জন্য আমরা লিখেছি 2 মাস, কিন্তু হয়তো 2 মাসের চেয়ে একটু কম সময় লাগতে পারে যদি আমরা মাঝখানে আপনার 1টা 2টা ক্লাস নিয়ে নিই। ঠিক আছে, বাট সেটা আপনার সময় সুযোগ বা আপনাদের কনভিন্সের উপর নির্ভর করে। সো সিপিপিএম ক্যান বি এ ওয়ে আউট ফর ইউ গাইস। ঠিক আছে, আপনারা যারা একদম ইনিশিয়াল লেভেলে কাজ করছেন প্রকুরমেন্টে, তারা যদি মিড লেভেলে যেতে চান তাদেরও কাজে লাগবে, এবং যারা মিড লেভেলে আছেন, যারা আপনার আরো অ্যাডভান্স লেভেলে বা ম্যানেজার লেভেলে কাজ করতে চান, তাদের জন্য আসলে সবকিছু আপনার এই কোর্সটাতে আছে। ঠিক আছে, এখন এই কোর্সটা যে আছে, এই কোর্সটার মধ্যে আসলে আমরা কি পড়াবো সেটা সম্বন্ধে আপনাদের একটা আসলে ধারণা দিয়ে দিই। দেখেন, আমরা মোট 8টা সেশনে আমাদের এখানে একটা আউটলাইন দিয়ে আছে, আপনারা যদি একটু খেয়াল করেন। আপনারা কি এই স্লাইডটা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। দেখেন, আমরা সেশন 1 প্রথম ক্লাসে আমরা পড়বো হচ্ছে ফান্ডামেন্টালস অফ প্রকুরমেন্ট। প্রকুরমেন্টের যত ফান্ডামেন্টাল জিনিস আছে সব আমরা প্রথম দিন পড়ে ফেলবো। সেকেন্ড সেশনে আমরা যাব স্টেজেস এন্ড কস্ট স্ট্রাকচারস ইন প্রকুরমেন্ট। ঠিক আছে, আমরা জানেন যে প্রকুরমেন্ট হচ্ছে স্টেপ বাই স্টেপ বা স্টেজ বাই স্টেজ করতে হয়, সেই পুরোটা স্টেজ আমরা সিআইপিএস এর নিয়ম অনুসারে আমরা পড়বো, এবং প্রকুরমেন্টের কস্টিং আমরা কিভাবে হিসাব করতে হয় সেইটা আমরা দেখবো। সেশন 3-তে আমরা সলিসিটেশন, বিডস এন্ড সাপ্লায়ার সিলেকশন, আমরা ওই যে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করি, পাবলিশ করার পরে আপনার রিসিভ করি আপনার অফার, তারপরে আমরা সাপ্লায়ার সিলেকশনে যাই, এইগুলো আমরা আসলে এই জায়গাটার মধ্যে দেখবো। আমরা সেশন 4-এ আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনারা সাপ্লায়ারের সাথে আমাদের ম্যানেজমেন্ট বা রিলেশনশিপ যাতে ভালো থাকে সেটা নিয়ে আমরা এমফেসিস দিয়েছি, সেটার উপরে পুরো একটা সেশন আছে। সেশন 4-এ সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইন প্রকুরমেন্ট, সেটা থাকবে। তারপরে চলে যাব আমরা নেগোসিয়েশন ইন প্রকুরমেন্টে, পুরো আপনার আপনার প্রকুরমেন্টের আপনার নেগোসিয়েশন কিভাবে হয় বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আপনার নেগোসিয়েশন নিয়ে আমরা আপনার দেখবো হচ্ছে সেশন নাম্বার 5-এ। তারপরে দেখেন, আমরা আরেকটা আলোচনা করেছিলাম সাস্টেনেবিলিটি বা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, সেখানে সাস্টেনেবল এন্ড এথিক্যাল প্রকুরমেন্ট প্র্যাকটিস আমরা দেখবো সেশন 6-এ। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল বা সাস্টেনেবল পয়েন্ট অফ ভিউ থেকে, এবং এথিক্যাল প্রকুরমেন্টটা হচ্ছে এটা হচ্ছে আপনার লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, যে লিগ্যাল অ্যাসপেক্টস অফ আপনার কন্ট্রাক্ট বা প্রকুরমেন্ট।
সেশন 7-এ আমরা রোল অফ লজিস্টিক্স ইন প্রকুরমেন্ট করবো, ঠিক আছে। প্রকুরমেন্টের মধ্যে আপনাকে যে লজিস্টিক রিলেটেড ডিসিশন গুলো নিতে হয়, সেখানে আপনি আসলে কিভাবে এই ডিসিশন গুলো নিবেন প্রকুরমেন্ট প্রফেশনাল, সেটা আমরা পড়বো। আর আমরা সেশনের লাস্ট সেশনে গিয়ে পড়বো রিস্ক ম্যানেজমেন্ট ইন প্রকুরমেন্ট এবং কন্টেম্পোরারি ইস্যুজ ইন প্রকুরমেন্ট, ঠিক আছে। ওকে, আমরা আরেকটু আসলে ব্রেকডাউন করে আপনাদেরকে আসলে দেখাইতে চাই এই জিনিসটা। দেখেন আউটলাইন ফান্ডামেন্টালস অফ প্রকুরমেন্ট প্রথম সেশনে আমাদের আসলে দেখেন ডেফিনেশন আছে, হিস্ট্রি অফ প্রকুরমেন্ট আছে, গাইডিং প্রিন্সিপালস অফ প্রকুরমেন্ট আছে, প্রকুরমেন্ট পারচেজিং সোর্সিং এর মধ্যে পার্থক্য কি আছে সেটা আছে, ক্যাটাগরিজ অফ প্রকুরমেন্ট আমরা দেখবো, 4-5 রকমের ক্যাটাগরি আছে, 7 রাইটস মানে 7 আপনার রাইটস অফ প্রকুরমেন্টে আমরা টাইম, কোয়ালিটি, কোয়ান্টিটি এগুলো আসলে মানে আপনার রাইট হচ্ছে কিনা এটা দেখবো। এখানে আমরা 7 রাইটস পড়বো খুব ইলাবোরেটিভ ওয়েতে। কি প্রকুরমেন্ট ডিসিশন আমরা কি আসলে নিজেরা বানাবো নাকি কিনে আনবো সেটার মধ্যে আমাদের আসলে আলোচনা থাকবে, এবং সাপ্লাই চেইন প্রকুরমেন্ট এবং লজিস্টিক্স নিয়ে পার্থক্যটা কি সেটা আমাদের এই আউটলাইনে সেকেন্ড সেশন হবে। আর আপনার প্রথম সেশন হবে। সেকেন্ড সেশনে আমরা দেখবো হচ্ছে টাইপস অফ সোর্সিং, আমাদের সোর্সিং কত রকম হতে পারে, আমাদের কিছু সোর্সিং এর অ্যাপ্রোচ থাকে সেটা আমরা আসলে দেখার চেষ্টা করবো। টোটাল কস্ট অফ ওনারশিপ ভেরি ইম্পর্টেন্ট আপনার কনসেপ্ট অফ প্রকুরমেন্ট, সেটা আমরা দেখবো। এবং সাপ্লাই পোর্টফোলিও মডেল, ট্রানজিট ম্যাট্রিক্স একটু আগে আপনাদেরকে একটু গ্লিমসেস দিয়েছি, এটা আমরা আরো ইন ডিটেইল এই আপনার সেকেন্ড সেশনে ইনশাল্লাহ এই সিপিপি দেখবো। আমরা যদি থার্ডে চলে যাই, পুরোটাই হচ্ছে সলিসিটেশন উপর, প্ল্যানিং আছে, টাইপস আছে, আপনি কখন ডাইরেক্ট কন্ট্রাক্টিং করবেন মানে আসলে সরাসরি কোনো আপনার ভেন্ডরের সাথে আপনি আসলে কাজ করবেন, সেটা আমরা আসলে ইলাবোরেটলি দেখবো। আমরা সাপ্লায়ারকে কিভাবে সিলেক্ট করতে পারি সেটা দেখবো, কন্ট্রাকচুয়াল টার্মস দেখবো, এবং কন্ট্রাক্ট ম্যানেজমেন্টের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স ম্যানেজমেন্ট কি আছে এই আপনার সেশন 3 এর মধ্যে আমরা এগুলো কভার করবো। সেশন 4 আমরা চলে যাবো সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। আমরা বেসিকটা দেখবো, বেসিকটা দেখার পরে টাইপস অফ সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট দেখবো, রিলেশনশিপ স্পেকট্রাম, রিলেশনশিপ লাইফ সাইকেল, খুবই ইম্পর্টেন্ট আপনার দুইটা টপিক। হ্যাঁ, সেইটা আমরা খুব ইলাবোরেটলি দেখবো। তারপরে আমরা কিছু মডেল নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেখানে আপনি সাপ্লায়ারদেরকে কিভাবে আপনি এই মডেলের মধ্যে ফিট ইন করতে পারেন, এবং সাপ্লায়ারদেরকে আপনি কিভাবে আসলে মানে সাপ্লায়ারদের মাধ্যমে আপনি বেনিফিটেড হতে পারেন তাদের সাথে রিলেশনশিপটা রেখে, সেগুলো আপনার 3-4টা আপনার মডেল আমরা এখানে ইনশাল্লাহ দেখবো। সেশন 5-এ আমরা চলে যাব নেগোসিয়েশনের বেসিক জানবো, কিন্তু এই নেগোসিয়েশনের বেসিক্স গুলো মূলত প্রকিউরমেন্টে কিভাবে ব্যবহার করতে সেটাতে আমরা আসলে যাব। আমরা কি এলিমেন্টস অফ আপনার নেগোসিয়েশন দেখবো, এবং টাইপস অফ নেগোসিয়েশন দেখবো, স্টেজেস অফ নেগোসিয়েশন দেখবো, এবং লাস্টে আমাদের প্রকিউরমেন্ট নেগোসিয়েশনে কিছু টেকটিক্স খেলা করতে হয়, ঠিক আছে। আমাদের কিছু দুষ্টামিপূর্ণ বুদ্ধি বা চালাকিপূর্ণ বুদ্ধি আমরা কিভাবে আসলে আপনার পেতে পারি বা কি করতে পারি সেটা দেখবো। এবং আমরা প্রকিউরমেন্টের কিছু গোল্ডেন রুলস বা মানে যেগুলা আপনি যদি আপনার ফলো করেন তাহলে আপনি প্রকিউরমেন্টে জিতে আসার সম্ভাবনা অনেক বেশি, সেগুলো আমরা আসলে দেখার চেষ্টা করব। সেশন 6 আমরা লিগ্যাল অ্যাসপেক্টস অফ কন্ট্রাক্ট এবং সাস্টেনেবল প্রকিউরমেন্টে যাব, যেখানে আমরা আসলে একটা কন্ট্রাক্ট কখন হয়, কন্ট্রাক্টের লিগ্যাল যে অ্যাসপেক্টস গুলো এগুলো আমরা খুবই ইলাবোরেটলি দেখার চেষ্টা করব, এবং তার সাথে সাথে দেখার চেষ্টা করবো সাস্টেনেবল প্রকিউরমেন্টের কনটেক্সট, সাস্টেনেবল প্রকিউরমেন্ট আমরা কিভাবে করতে পারি, এটার এসওডব্লিউ কিভাবে তৈরি করতে পারি, এবং এটা পুরোপুরি প্র্যাকটিস কিভাবে করতে পারি, ঠিক আছে। এই পুরো জিনিসটা আমরা আপনার সেশন 6-এ আমরা দেখবো। 7 হচ্ছে লজিস্টিক্স ডিসিশনস ইন প্রকিউরমেন্ট, যেখানে আপনি প্রকিউরমেন্ট প্রফেশনাল হিসেবে লজিস্টিক্স এর যে ডিসিশন গুলো নেন সেগুলো কিভাবে নিবেন এবং কোন কোন ফ্যাক্টর সেখানে কাজ করবে, এই পুরো বিষয়টা আমরা প্রকিউরমেন্টের আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সেশন 7-এ থাকবো। তারপরে হচ্ছে আমরা লাস্ট সেশনে দেখবো রিস্ক ম্যানেজমেন্ট ইন প্রকিউরমেন্ট, এবং প্রকিউরমেন্ট যেহেতু একটা এভার ইভলভিং একটা সাবজেক্ট, এটার মধ্যে কিছু কন্টেম্পোরারি ইস্যুস থাকে বা কন্টেম্পোরারি আপনার আইডিয়া থাকে যেগুলো নিয়ে আমরা কাজ করি, সেগুলোও আসলে আমরা সেশন 8-এ দেখার চেষ্টা করবো, ঠিক আছে। সো এই গেল আমাদের সেশন 8। এখন এই যে সিপিপিএম কোর্সটা আইআইএল আপনার অফার করছে, এটার মধ্যে আসলে আপনারা কি কি পাবেন সেটা সম্বন্ধে আমি একটু আপনাদেরকে ধারণা দিই। সেটা হচ্ছে যে আমাদের আইআইএল এর যে এক্সপার্ট, আপনারা যদি নামটা দেখেন যে ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল লার্নিং মানে আমরা ইন্ডাস্ট্রি বেসড আসলে নলেজ বেস আসলে তৈরি করতে চাই, ঠিক আছে। আপনারা আমি যদি আপনাদেরকে একটা খুব মানে ছোট্ট প্রশ্ন করি, আপনারা যদি 2-1 একটু উত্তর দেন আমাকে। এই যে আমি আপনাদের সাথে আপনার আজকের যে সেশনটা যে আপনার পরিচালনা করছি, এই সেশনটা কি আপনাদের কাছে খুব গতানুগতিক কোনো সেশনের মতো মনে হচ্ছে, নাকি একটু বেশি আপনার ইন্টারেক্টিভ মনে হচ্ছে বা এক্সাম্পল বেসড মনে হচ্ছে? So, এটা আসলে মোর প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এন্ড কনভিন্সিং। হ্যাঁ, সো এইভাবেই আসলে আমাদের ক্লাসগুলো হবে, ঠিক আছে। যে আমরা উদাহরণ দিয়ে দিয়ে যাব, আমরা আপনাদের সাথে আইডিয়া শেয়ার করবো, আপনারা আপনাদের অভিজ্ঞতাগুলো আমাদেরকে বলবেন যাতে আমরা শিখতে পারি। মানে হচ্ছে এইটা কাইন্ড অফ এক্সচেঞ্জিং অফ এক্সপিরিয়েন্স হিসেবে হবে, ঠিক আছে। এখানে মানে আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন, যে কোনো আপনি মানে আইডিয়া শেয়ার করতে পারবেন, যে কোনো মানে এখানে স্টুপিড কোশ্চেন বলে কোনো কথা নাই, ঠিক আছে। খুবই ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে এক ধরনের এক্সপিরিয়েন্স এক্সচেঞ্জিং আলোচনা হবে, ঠিক আছে।
এটা একটা আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যে ক্লাসগুলো হবে সেগুলোর স্লাইডের কপি তো আপনারা ইন অ্যাডভান্স পেয়ে যাবেন, সেগুলো গুগল ক্লাসরুমে আপলোডেড থাকবে 7 দিন। আপনি সেগুলাকে আপনি ওই আপনার ভিডিওটা আপনি আসলে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে, আপনাকে যদি রিভিউ করতে হয়। এবং আরেকটা যেটা হবে যে গুগল ক্লাসরুমের মধ্যে বেশ কিছু আপনার রিডিং ম্যাটেরিয়াল, যেগুলো ফ্রি রিডিং ম্যাটেরিয়ালস আপনাদেরকে আমরা শেয়ার করব। রিডিং ম্যাটেরিয়ালস বলতে কি, সেগুলো আসলে বুকস, যেই বুকসগুলা মোটামুটি ভাবে আপনার সাপ্লাই চেইনের, নট অনলি প্রকিউরমেন্ট, সাপ্লাই চেইনের অলমোস্ট সবগুলো আপনার মানে যে এরিয়া আছে সেগুলো আসলে কভার করবে। হ্যাঁ, সো আপনাদের ফিউচার রেফারেন্সের জন্য আপনারা যাতে খুব সহজে প্রকিউরমেন্টের বা সাপ্লাই চেইনের কোনো কিছু জানার জন্য যদি আপনারা আসলে ওই বইগুলো ব্যবহার করতে চান, তাহলে সেই বইগুলোও আমরা আসলে আপনাদেরকে কিছু বই সফট কপি আকারে আপনাদেরকে আসলে প্রোভাইড করবো, ঠিক আছে। এবং আপনাদের একটা অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, যেখানে আপনাদের একটা নেটওয়ার্কিং আপনার তৈরি হওয়ার আপনার সম্ভাবনা থাকছে। এবং আমরা কিন্তু একটা, এটা যেহেতু একটা সার্টিফিকেশন কোর্স, আপনাকে যেহেতু সার্টিফিকেশন আমরা বলছি, সার্টিফাইড প্রকিউরমেন্ট প্রফেশনাল, ঠিক আছে। সো এইখানে কিন্তু আপনাকে একটা এক্সাম দিতে হবে, বাট এক্সামে আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে প্রবেবল কোশ্চেন বা এক ধরনের আইডিয়া দেওয়ার জন্য কেমন প্রশ্ন হতে পারে সেটারও আমাদের আসলে আলোচনা আছে বা আমাদের একটা ব্যবস্থা আছে, সেটা আমরা প্রোভাইড করবো এবং আপনি আসলে সার্টিফিকেশনটাও পাবেন। লাস্টে আমি যেটা আপনাদেরকে একটু মানে আইএল এর হয়ে আমি আসলে আপনাদেরকে বলতে চাই, এখন পর্যন্ত আমাদের 5টা বা 6টা ব্যাচ হয়েছে। প্রত্যেকটা ব্যাচই কিন্তু আমাদের যে রিভিউ এই কোর্সটা সম্পর্কে, সেটা আসলে একদম 100% যে তাদের মানে স্যাটিসফ্যাকশন রেট যদি আমরা বলি, বা স্যাটিসফ্যাকশন যে সার্ভে আমরা করেছি, সেখানে কিন্তু আমাদের আপনার রিভিউ হচ্ছে একদম 100 আউট অফ 100, ঠিক আছে।